जो काल करे वो आज करे, जो आज करे वो अभी करे। আরো একবার আমরা একসাথে এই যে ল অফ অ্যাট্রাকশন, এই ব্যাপারটা কি ঠিক? The law of attraction. Law of attraction. The To law manifest of attraction. abundance quickly. আমরা না জেনেও অনেক কিছু ঘটনা দেখি যেগুলো মনে হয় আগে কেউ আমাদেরকে বলে দিয়েছে। আমি সেই কথাগুলো বলবো যেগুলো আপনি বলবেন আরে আমার সাথেও তো ঘটে। তা আমি যদি সারাদিন তার কথা ভাবি, সে কি সত্যি আমার হয়ে যেতে পারে? FTBA, F ফর ফিলিংস। আমার যিনি গুরু তিনি সবসময় বলতেন মৃণাল অলওয়েজ রিমেম্বার, ইউনিভার্স নেভার রিজেক্ট এনিওয়ান, ইউনিভার্স অলওয়েজ রিডাইরেক্ট আওয়ার সেলফ। 60,000 থটস প্রত্যেক দিন রিসার্চ বলছে আমাদের মাথায় নাকি ঘুরপাক খায়। আপনি যাকে চাইছেন যদি সে আপনার জীবনে না আসে তাহলে কি বিরাট ক্ষতি হয়ে যাবে? অনেকেই এটা মনে করে এই কটা দিনের জীবনে বেশি খেটে কি লাভ, একদিন তো মরেই যাব। যে এই যে আগুন, এই আগুনটা কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। একজন মানুষ আমাদের প্রত্যেকের জীবনেই থাকে যে পিঠে হাত দিয়ে হয়তো একবার বলেছে তুই চাইলে অনেক কিছু করতে পারবি। নমস্কার, মৃণালবাবুর দুটো এপিসোড আপনারা আগে দেখেছেন, অসাধারণ এপিসোড ছিল। এবং আজকে উনি কথা বলবেন ল অফ অ্যাট্রাকশন নিয়ে, অর্থাৎ কিভাবে আমরা কোনো কিছুকে ম্যানিফেস্ট করলে ভবিষ্যতে সেটা সত্যি, স্বপ্ন সত্যি হওয়ার মতো বাস্তবে পরিণত হয়। এইটা একটা বহু প্রচলিত তত্ত্ব, কিন্তু এটার বাস্তবিক প্রয়োগ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তবে তার আগে জানিয়ে রাখি, যাদের মধ্যে বিরিয়ানির প্রতি অ্যাট্রাকশন আছে, অর্থাৎ আপনারা যারা বিরিয়ানি লাভার, তাদের জন্য খুব ভালো একটা সুখবর। শ্রীরামপুরে এই মুহূর্তে 5 তলা মল, একটি পুরোটাই বিরিয়ানির মতো 5 তলার রেস্টুরেন্ট হয়েছে, ভেরি ফেমাস ফর দ্য বিরিয়ানি। আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন, যারা একটা উইকেন্ড ডেস্টিনেশন খুঁজছেন, তারা চলে আসতে পারেন বিরিয়ানিজমের এই 5 তলা রেস্টুরেন্টে। বিরিয়ানিজমের অ্যাড্রেস আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি। তবে শ্রীরামপুরে 5 তলা রেস্টুরেন্টটি ছাড়াও মাহেশও বিরিয়ানিজমের একটি আউটলেট রয়েছে। তাই গোটা বাংলার বিরিয়ানি লাভার যারা রয়েছেন, আপনাদের মাস্ট ভিজিট ডেস্টিনেশন কিন্তু বিরিয়ানিজম। আবারও বলছি, বিরিয়ানিজমের অ্যাড্রেস ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো চলুন এবার মৃণালবাবুর থেকে ল অফ অ্যাট্রাকশনের কথা শোনা যাক। আরও একবার আমরা একসাথে। এবার আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, সেটা নিয়ে মানে আমার ব্যক্তিগত নিজের জানার ইচ্ছা, এবং আমার মনে হয় যে এইটা সবার জানা উচিত যারা স্বপ্ন দেখছে অন্তত বড় হওয়ার জন্য। আমি প্রথম আপনাকে, আমরা যেহেতু আলোচনা করব ল অফ অ্যাট্রাকশন নিয়ে, আমি ফার্স্ট আপনাকে যেটা জিজ্ঞাসা করব, একটু সহজে আমাদেরকে বুঝিয়ে বলুন এই যে ল অফ অ্যাট্রাকশন, এই ব্যাপারটা কি ঠিক? নমস্কার তোমাকে এবং তোমার টোটাল টিম এবং যারা আজকে আমাদেরকে দেখছে। আপনারা যে মৃণাল চক্রবর্তীকে দেখছেন, আমি রিয়েল এক্সাম্পল দিয়ে কথা বলাটা পছন্দ করব। এই মৃণাল চক্রবর্তীর জীবনে 99% যা যা সে করেছে তার পিছনে ল অফ অ্যাট্রাকশনের ফর্মুলা। যখন আমি প্রথম এই ফর্মুলাগুলো জানতাম না, আমি দেখছি তারপরে যখন আমি একটা সম্পর্কে জানলাম, আমি দেখলাম এগুলো অনেকগুলোই না জেনেই আমি অ্যাপ্লাই করা স্টার্ট করেছি, বা আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে। আমার মনে হয় এটা আমার সাথে অনেকে একমত হবেন। আমরা না জেনেও অনেক কিছু ঘটনা দেখি যেগুলো মনে হয় আগে কেউ আমাদেরকে বলে দিয়েছে। যেরকম ফ্রেঞ্চ একটা ওয়ার্ড আছে ডেজা ভু। সেই ডেজা ভু ওয়ার্ডটা যদি একটু ব্যাখ্যা করে দেখা যায়, আমাদের জীবনে এরকম বহুবার হয়েছে, কোনো একটা ঘটনা দেখছি আর মনের মধ্যে আসছে আরে এই ঘটনাটা মনে হয় আগে আমি স্বপ্নে দেখেছি, বা এই ঘটনাটা আমি হবে আগে জানতাম। সো আমি একদম লাইন বাই লাইন ল অফ অ্যাট্রাকশন, যেরকম ইউটিউব খুললে, ফেসবুক খুললে, বা আজকের দিনে গুগল স্কলারি খুললে, বা কোনো একটা বই কিনলে যেগুলো লেখা থাকে সেগুলো আমরা সবাই জানি। আমি সেই কথাগুলো বলবো যেগুলো আপনি বলবেন আরে আমার সাথেও তো ঘটে। প্রথম যখন আমি খেলাধুলা করতাম তখন আমার জীবনের লক্ষ্য একটাই ছিল, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা। কিন্তু যখন লিগামেন্ট ছিঁড়ে যায় তখন আমি বিশ্বাসই করতে পারিনি ওই ইন্ডিয়া জার্সিটা আমার কাছে ফিরে আসবে। আর ঠিক সেই সময় আমার যিনি গুরু তিনি সবসময় বলতেন মৃণাল অলওয়েজ রিমেম্বার, ইউনিভার্স নেভার রিজেক্ট এনিওয়ান,
ইউনিভার্স অলওয়েজ রিডাইরেক্ট আওয়ার সেলফ, মানে ইটস নট রিজেকশন, ইটস অল অ্যাবাউট রিডাইরেকশন। এই কথাটা আমাকে না এমনভাবে ইন্সপায়ার করেছিল, যদি টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করি ট্রিগার করেছিল। সেইখান থেকে কিন্তু আমার ল অফ অ্যাট্রাকশনের সম্পর্কে জানা, রিসার্চ করা এবং ওটা অ্যাপ্লাই করা। যদি একটু ভেঙে বলি, ল অফ অ্যাট্রাকশনের ওপর একটা খুব সুন্দর ফর্মুলা বলা হয় যে FTBA, এফ ফর ফিলিংস। যেরকম ছোটোবেলায় আমরা প্রত্যেকেই কোনো একটা জিনিস সম্পর্কে ভাবলাম, একটা খেলনা হতে পারে, বা বড় হয়ে ওরকম একটা ইউনিভার্সিটিতে পড়বো। এবার সেটার প্রতি যদি ফিলিংস তৈরি হয়, ফিলিংসের পর আসে থট, মানে ওই জিনিসটা সম্পর্কে ভাবা বা ছবি দেখার মতন করে মনের মধ্যে সেটাকে ভিজুয়ালাইজ করা, অ্যান্ড দেন স্টার্ট বিলিভিং যে এটা আমার সাথে হতে পারে, অ্যান্ড দেন উই হ্যাভ টু টেক দ্যাট অ্যাকশন। আমার জীবনে এরকম একটা ঘটনা, যখন আমার লিগামেন্ট ছেড়ে নিই, আমি তখন ইন্ডিয়া জার্সি পরবো, ইন্ডিয়া খেলবো। ঠিক সেই রকম আজকে আমার কাছে সেই জার্সিটা আছে, যে জার্সিটা আমাকে গিফট করে আমার খুব মনের প্রাণের বন্ধু হরিদা। এই হরিদা প্রথম যখন আমি কলকাতায় স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া আমি হকি খেলছি, তখন আমি ক্যালকাটা পোর্ট ট্রাস্ট, ইস্টার্ন রেলওয়ে এই ধরনের অর্গানাইজেশনে চাকরিও করছি, খেলছি, কিন্তু ইন্ডিয়া জার্সিটা পাবো কোথা থেকে? তখনকার দিনে তো আর অ্যামাজন ছিল না যে অ্যামাজনে অর্ডার দিয়ে কিনবো। তা হরিদা আমাকে এই জার্সিটা দিয়ে বলল যে এটা ইন্ডিয়ান টিমের বিখ্যাত একজন আর্চারের টি শার্ট। আমি বললাম কার? বলে এটা লিম্বারামের টি শার্ট। লিম্বারাম আজকে যদি গুগল সার্চ করা হয়, আজকে ইন্ডিয়ান আর্চারি এত নাম করেছে, তার সূত্রপাত যদি দেখা যায়, লিম্বারাম ওয়ান অফ দ্য বেস্ট আর্চার অফ ইউনিভার্স বলা হয় এই পার্টিকুলার জার্সিটা। এবার লিম্বারাম, হরিদা যেহেতু স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় চাকরি করে, লিম্বারাম ওকে গিফট করেছিল। যেমন লিম্বারামের ফিজিওথেরাপিস্ট হিসেবে হরিদা কাজ করতেন। আমাকে হরিদা দিয়ে বলল, মৃণাল তুই এইটা পরে রোজ আয়নার সামনে দাঁড়াবি, আর রোজ বিলিভ করা শুরু করবি যে এই জার্সিটা তুই একদিন পরবি। আর তখন আমি হকি খেলি রীতিমতো। এবার আমি আয়নার সামনে দাঁড়াচ্ছি, এটা পরার পর ন্যাশনাল অ্যান্থেম যেদিন প্রথম চালিয়ে আমি এটা পরেছি, আমি ঝরঝর করে কাঁদছি, যেন ফিল করতে পারছি যে আমি ইন্ডিয়া খেলছি। যেটা একটু আগে বলছিলাম, আমি না জেনেই এগুলো করছিলাম, তখন ফিল করছিলাম ইন্ডিয়ার টি শার্ট, তাও আবার লিম্বারাম। আমি এখনও বলছি, আমার গায়ে কাটা দিচ্ছে যে লিম্বারামের টি শার্ট যেখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো আছে, এই জার্সিটা আমার কাছে সত্যি এরকম একটা জার্সি আমি পরতে পারবো। এবং ওটা আয়নার সামনে দাঁড়িয়ে ন্যাশনাল অ্যান্থেম চাললাম, চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করছি যে আমি মাঠের মধ্যে আমি খেলছি, মানে খেলোয়াড় হিসেবে। এবং ওই যে মানে টানেলের ভিতর দিয়ে স্টুডেন্ট প্রীতম কোটাল এসেছিল, বলেছিল যে টানেল দিয়ে ওঠা, মানে চেঁচানো আওয়াজ, আর ওই যে ইন্ডিয়া সাউন্ডটা, মানে আমি বলছি আমার গুজবাম ফিলিংস হচ্ছে। সো ওই ফিলিংসটা আমার আসা আরম্ভ হয়, আর আমি আরও সিরিয়াস হয়ে গেলাম। আমি প্র্যাকটিসে নামতাম আগে 5:30 6টা, প্র্যাকটিসে নামার আরম্ভ করলাম 4:30-র সময়, কারণ ওকে পাগলের মতন হার্ড ওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক অ্যাপ্লাই। আরও পাঞ্চ। মজার কথা, ইউনিভার্স যে আমার জন্য অন্য কিছু ভেবে রেখেছে সেটা আমার ধারণা ছিল না। লিগামেন্ট টিয়ার। এবার ক্যান ইউ ইমাজিন একজন প্লেয়ার যে ইন্ডিয়া জার্সি পরে ইন্ডিয়াকে ফিল করছে এবং ভিজুয়ালাইজ করছে রোজ যে সে ইন্ডিয়া জার্সি পরবে, এরকম একটা বর্ডারে দাঁড়িয়ে, মানে ইমিগ্রেশন কাউন্টারে দাঁড়িয়ে তুমি যদি পাসপোর্ট খুঁজে না পাও, বা পাসপোর্ট বাড়িতে ফেলে এসছো, দেখো যেরকম হয়, আমার ক্ষেত্রে সেরকম। তার মানে আমি আর ইন্ডিয়া জার্সি পরতে পারবো না, সব ফেক ছিল। তখন আমার গুরু আবার বলল, ফেক ইট ক্যান বি মেক ইট, মানে এটা ফেক হতে পারে, কিন্তু তুই যে তুমি বিলিভে ছবি তৈরি করেছো, ওই ছবিটাকে ধরে রাখো। বিকজ আমরা 60,000 থটস আমাদের ব্রেনে আসে, কিন্তু এই 60,000 থটসের মধ্যে যদি 6টা থটসও যদি আমরা কনসিভ করতে পারি, যেভাবে মা কনসিভ করে, প্রোটেক্ট করতে পারি, তাহলে সেটা ডেলিভার হবে। সো কনসিভ, প্রোটেক্ট অ্যান্ড ডেলিভার, এই ফিলিংসটা তখন আমার মধ্যে তৈরি হলো। কিন্তু আমি পড়বো কীভাবে? তো আমার গুরু বললেন যে সোজা পথে না হলে অন্য পথ তো খোলা আছে। বিকজ নেলসন ম্যান্ডেলার একটা খুব দামি কথা আছে। নেলসন ম্যান্ডেলাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি একটা জেলের মধ্যে 27 বছর ছিলেন, যেখানে কোনো আলো যাওয়ারও চান্স নেই, একমাত্র ভেন্টিলেটার দিয়ে, আপনি কি করে বেঁচে থাকলেন? নেলসন ম্যান্ডেলার উত্তর ছিল, আমার শরীরটাকে ওরা বেঁধে রেখেছিল, রোজ ভেন্টিলেটার দিয়ে আমার মন সারা সাউথ আফ্রিকায় ঘুরে বেড়াতো। ঠিক আমার গুরুও সেরকম বললো, একটা দরজা বন্ধ হয়েছে কিন্তু হাজার হাজার জানলা খোলা আছে, তোমাকে ছোট্ট একটা জিনিসকে উল্টে দেখো, পাল্টে গেছি। আমি বললাম মানে? বলে দেখো, যখন বিপদে পড়ি আমরা কি বলি আকাশের দিকে তাকিয়ে? হোপলেস এন্ড। আমার সাথেই কেন হলো?
গুরু বলল এটাকে উল্টো করে দেখো, হুম। হোপ লেস এন্ড, এটাকে উল্টো করে দাও, এন্ড লেস হোপ। হোপ। তার মানে যেখানে অন্ধকার সেখানে আলো। আমি এটা ভাবতেই পারিনি যে এরকমও হতে পারে, বলে কেন হবে না? বিশ্বাস তো করো, তালা আছে মানে চাবি আছে। চাবি আছে। তুমি খুঁজে পাচ্ছ না, টাইম লাগবে, বাট হবে। এই যে হওয়া শুরু হলো, উনি বললেন দেখো তুমি পড়াশোনা শুরু করো। ইন্ডিয়া টিমে আজ থেকে 10 বছর বাদে সাইকোলজিস্ট লাগবে, মেন্টাল টাফনেস কোচ লাগবে, যেটা আজকের ডেটে এখনও ইন্ডিয়া টিম বুঝতে পারছে না। স্পোর্টস সায়েন্সে এখনও ইন্ডিয়া উইক। আর আমি তোমাকে বলছি, মানে আমি রিসার্চ করে বলছি, আর আমি এটা হাত থেকে ছাড়তে পারছি না, তার কারণ ফিলিংস। এবং সেই ফিলিংস দিয়ে আমি কিন্তু কেমব্রিজে গেলাম, 8 বছর থাকলাম। এই কেমব্রিজে মানে চুচুড়া থেকে যে কেমব্রিজ পৌঁছালাম সেটাও ল অফ অ্যাট্রাকশন, সেটা নয় পরে আসছি, আগে এটা বলে নিই। এবং তারপরে আমি যখন ফিরে আসলাম, আজকে আমার কাছে সেই জার্সিগুলো রয়েছে যেগুলো আমি ওই জার্সিটা পরে অ্যাচিভ করে, মানে অ্যাকচুয়াল জার্সি যেটা পরে আমি সত্যি সেই ইন্ডিয়ান টিমে দাঁড়িয়েছি, ন্যাশনাল অ্যান্থম বেজেছে, চোখ দিয়ে জল পড়েছে, এবং ইন্ডিয়ান টিম ওয়ার্ল্ড এটা কাপে আপনার জার্সি? এটা আমার সেই জার্সি যেটা আমি অ্যাচিভ করা জার্সি। নট অনলি দ্যাট, আজকে আমার বাড়িতে একটা আলমারি আছে যাতে 2000 এরকম ইন্ডিয়ার টি শার্ট আছে। লোকে 2টো টি শার্টের জন্য পাগলের মতন থাকে, আজকের দিনে আমার কাছে এরকম 2000 ইন্ডিয়ান টি শার্ট আছে। অ্যান্ড থ্যাঙ্কস টু হরিদা, কেননা সেই দিন আমার ভিজুয়ালাইজেশন শুরু করিয়ে দিয়েছিল কিন্তু হরিদা, যে ছোট থেকে শুরু হবে, বড়তে গিয়ে থামবে। আগেও আমি বলেছি 0.1 মাল্টিপ্লাই বাই 10 ইজ 1, বাট পয়েন্টটা সরিয়ে দিলে 1 মাল্টিপ্লাই বাই 10 হয়। একটা ছোট্ট ডট এলিমিনেট করলে, মানে সামান্য জিনিস কিন্তু একটু অন্যভাবে দেখলে তার ভ্যালু বেড়ে যায়। সো ল অফ অ্যাট্রাকশন ইজ অল অ্যাবাউট হাউ ইউ ফিল, হাউ ইউ থট, হাউ ইউ বিলিভ, অ্যাজ ওয়েল অ্যাজ হাউ ইউ টেক অ্যাকশন ফর দ্যাট। বিকজ শুয়ে শুয়ে স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু যে স্বপ্ন তোমাকে শুতে দেয় না, যে স্বপ্ন তোমাকে সারা রাত জাগিয়ে তোলে, এবং সেই স্বপ্নকে অ্যাচিভ করার জন্য তুমি যদি তোমার বডিটাকে সেইভাবে তৈরি করতে পারো, তাহলে তুমি যেটাই চাইছো সেটাকেই তুমি অ্যাট্রাক্ট করতে পারবে। যেরকম এক্সাম্পল দিই, খুব ছোট্ট একটা এক্সাম্পল। ধরো একটি ছেলে মনে মনে ভাবলো সে বিদেশে পড়তে যাবে। রাইট। এবার প্রথমেই সে বিদেশে পড়তে গেলে কি ধরনের অ্যাটিটিউড থাকা দরকার, কি ধরনের ডিসিপ্লিন থাকা দরকার, কি ধরনের লাইফস্টাইল থাকা দরকার, কি ধরনের রেগুলার রুটিন থাকা দরকার, সে যদি আগেই সেটাকে ফিল করতে পারে, প্রত্যেকটা সেলের মধ্যে তার সেই ফিলিংসটাকে যদি ধরতে পারে, এবং ফিলিংসের সাথে ওইটা পড়ার জন্য কি কি করা দরকার সেটাকে যদি সে রোজ ভিজুয়ালাইজ করতে পারে, দেন ঠিক ওটা করার জন্য তার বিশ্বাসটা কাজ করা, হোপফুল থিঙ্কিং যেটাকে বলে, যে আমার হবে, আমার হবে, আমার হবে। আর এই হবে ফিউচার টেন্স থেকে আমার হচ্ছেতে চলে আসতে হবে, যেন অ্যাজ ইফ, এটাকেও বলা হয় ল অফ অ্যাট্রাকশনে অ্যাজ ইফ থিওরি বা অ্যাজ ইফ ফর্মুলা। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যেন অ্যাজ ইফ জিনিসটা হয়ে গেছে, তাহলে আমি কিরকম বিহেভ করব। অতএব আমি যদি প্রত্যেকটা সময় সেই বিহেভিয়ারিয়াল প্যাটার্নটা ইনস্টল করতে পারি মোবাইলের সফটওয়্যারের মধ্যে, আর সেটাকে রোজ যদি আমি ভাবতে পারি, তখন আমার বডি সেইভাবে বিহেভ করবে, যেটা রেটিকুলার অ্যাক্টিভেশন সিস্টেমে বলে। যে তুমি দেখবে এখন বাইরে গিয়ে তুমি ডিসাইড করলে আমি আর তুমি যে আমরা স্পেসিফিক একটা গাড়ি কিনবো, আর সেই গাড়িটার কথা তুমি ভাবলে তোমার পছন্দের গাড়ি, আমি ভাবলাম আমার পছন্দের গাড়ি, তুমি ভাবলে তোমার কালারের গাড়ি, আমি ভাবলাম আমার কালারের গাড়ি। চোখ 30 সেকেন্ড চোখ খোলার পর আমি তুমি যেই না চোখ খুলবো, আমি সেই কালারটাই দেখবো যেটা ভেবেছি। তুমি যে কালারটা ভেবেছো তুমি সেটাই দেখবে। এটা যে কেউ যেখানে দাঁড়িয়ে আছেন আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন। তুমি যেটা ভাববে তুমি সেটাই দেখবে। তার মানে তোমার ভিজুয়ালাইজেশন অ্যাকচুয়াল পারসেপশনের দ্বারা তোমাকে রিয়েলিটির সাথে কানেক্ট করা। অ্যাকচুয়াল রিয়েলিটি আমরা কেউ দেখছি না, আমরা যেভাবে ভাবি সেভাবে দেখি। আমি আপনাকে একটা গল্প শেয়ার করছি, মানে আমি এটা মানে আপনি আর আমি তো রামকৃষ্ণ মিশনে কতবার একসাথে আমরা অনুষ্ঠান করেছি। তো রামকৃষ্ণ মিশনে তখন সেক্রেটারি ছিলেন আত্মস্থানন্দ মহারাজজি, মানে পরম পূজনীয় মহারাজ, সেক্রেটারি মহারাজ। এবং ওই বছরটাই শেষ, উনি তখন দীক্ষা দিচ্ছিলেন। তো এই সময়টা আমরা একটা মানে কাহিনী শুনি যে আমাদের যিনি প্রাইম মিনিস্টার, এটা সম্পূর্ণভাবে কিন্তু শোনা কথা। কেউ আমাকে যদি এটার অথেন্টিসিটি বলে আমি পারবো না, কারণ কিন্তু এইটা আমার রামকৃষ্ণ মিশনেই শোনার কথা। এবং আমরা যেহেতু, আপনিও জানেন যে আমরা যেহেতু ভেতরে ওতপ্রোতভাবে জড়িত, আমরা এইগুলো গল্পগুলো চলে। সেটা হচ্ছে যে আমাদের যিনি প্রধানমন্ত্রী, তিনি নরেন্দ্র মোদী প্রথমে
রামকৃষ্ণ মিশনে ছিলেন বেশ কিছু বছর, এবং তখন ওই যে রামকৃষ্ণ মিশন, সেই রামকৃষ্ণ মিশনে অনেক জুনিয়র সন্ন্যাসী হিসেবে আত্মস্থানন্দ মহারাজ ছিলেন। এবং স্বাভাবিকভাবেই আমাদের বেলুড় মঠের মতো সবকটা মিশন তো এত বড় হয় না, ওই মিশনটি ছোট মিশন, অল্প বিস্তর ছাত্রছাত্রী, আর সালটাও অনেক আগে, এখনকার মতো এত বড় ইনফ্রাস্ট্রাকচার তখন হয়নি। তো মোদিজির সাথে মহারাজের মাঝে মাঝে ইন্টারাকশন হতো, এবং আমি শুনলাম সেটা ওই মহারাজেরই শিষ্য আরেকজন সন্ন্যাসীর কথা, যে আত্মস্থানন্দ মহারাজ ওনাকে বলেছিলেন যে নরেন্দ্র ভাই, তুমি একটা কাজ করো, তুমি আমাদের এই রামকৃষ্ণ মিশন ছেড়ে রাষ্ট্রবাদী কোনো সংস্থায় চলে যাও। তো উনি যথারীতি জিজ্ঞেস করলেন যে কেন মহারাজ, কি সমস্যা? বলে যে তোমার ওখানে বেশি প্রয়োজন, আর তুমি না কখনো তোমার এই দাড়িটা ছেড়ো না, সবসময় তোমার দাড়িটা রাখবে। তা ভবিষ্যতে যখন প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী, বা প্রধানমন্ত্রী ইলেকশনে হন, তখনও মোদিজি আমাদের এই রামকৃষ্ণ মিশন বেলুড় মঠে আত্মস্থানন্দের সাথে দেখা করতে এসেছিলেন, মহারাজের সাথে, এবং তার অনেক ছবিও আছে বর্তমানে ইন্টারনেটেও অ্যাভেলেবেল। তা আমার খুব ইন্টারেস্ট লেগেছিল এইটা। আমি তখন ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মহারাজ, আমরা রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে কোনোদিনও সুপারস্টিশন প্রমোট করেছি বা কুসংস্কার প্রমোট করেছি বা কোনো শুধুমাত্র নির্দিষ্ট ধর্মকে প্রমোট করেছি? এটা তো হয় না, কারণ আমরা যথেষ্ট বিজ্ঞান মনস্ক, আমাদের এখানে সমস্ত ধর্মের সমস্ত রাজ্যের মানুষ আসে। তো হঠাৎ এই ব্যাপারটা কোথা থেকে এলো, যে হয় না যে একটা টিপস দিয়ে দিলাম যে দাড়ি ছেড়ো না, এইটা কেন? তখন উনি বললেন যে এটা নিয়ে আমরা আলোচনা করেছি, ভেবেছি, তখনও আমরা এই ল অফ অ্যাট্রাকশন এই শব্দগুলো এত শুনিনি, যে এই যে মানুষগুলো, ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী 2011 সালে নির্বাচিতভাবে হয়েছেন, কিন্তু উনি মনে মনে অনেক আগে মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদী 2014 সালে প্রাইম মিনিস্টার হয়েছেন, উনি মনে মনে অনেক আগে প্রাইম মিনিস্টার। তো ওই সন্ন্যাসীর বক্তব্য হচ্ছে যে যখন আয়নার সামনে নরেন্দ্রভাই নিজেকে প্রাইম মিনিস্টার ভাববে চোখ বুঝে, আপনারাও যদি ফিল করতে পারেন যে আজ থেকে 20 বছর বা 30 বছর বাদে আপনি হয়তো নিজেকে খুব একটা বড় বিজনেসম্যান ভাবছেন, আপনি নিজেকে একটা বিশাল বড় মিনিস্টার ভাবছেন, আপনি যদি চোখ বুঝে ভাবেন যে ওই মিনিস্টারটা গাড়ি থেকে নামছে, আর আপনি একটা ক্যামেরা মারফত বা প্রেস মারফত ওই মানুষটাকে অবজার্ভ করছেন, আপনার না লুকসটা মোটামুটি ওই লুকসটাই থাকবে যেটা আপনার আজকের লুকস, আশেপাশে থাকবে, যে হয়তো একটু ভাববেন এরকম এরকম। তো ওই যে ভিজুয়ালাইজ করতে সমস্যা হতো বারবার, উনি যদি লুকস চেঞ্জ করতেন, সেই জন্য সম্ভাব্য উনি বলে দিয়েছিলেন আত্মস্থানন্দ মহারাজ তো একটা বিরাট বড় সন্ন্যাসী, উনিও ভিজুয়ালাইজেশন করতে, ইনটিউশন পাওয়ারটা, ওই জন্য উনি বলে দিয়েছিলেন যে তুমি দাড়িটা ছেড়ো না, যাতে তুমি যতবার দেখবে আর চোখ বুঝে যতবার ভাববে যে প্রাইম মিনিস্টার নামছে, ততবার যেন মোটামুটি এই খাঁচাটাই চোখে পড়ে। তা আমি এইটা, এবং পরবর্তীকালে আমি শুনেছি যে এই জিনিসটাও নাকি আমাদের রামকৃষ্ণ মিশন খুব চলে। স্বামীজি বলেছিলেন যে আমরা যেটা ভাবি সেটা হয়ে যায়, সুতরাং আমরা যদি ওই ভাবনাটাকে নিয়ে ধ্যান করি, ভবিষ্যতে আমরা ওটা হতে পারি। আমার মনে হয় এটাও একটা ল অফ অ্যাট্রাকশনের একদম মানে আমার মনে হয় উদাহরণ হতে পারে, যে আমার ওই পজিশনটা নিয়ে আমি একটা ভাবনা চিন্তা করছি। তা আমি আপনাকে এই সূত্র ধরে একটা প্রশ্ন করব, যেটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট বা রিলিভেন্ট। সেটা দেখুন, একটা হয় হচ্ছে আমরা ভাবছি, এবার আমি ভাবতেই পারি যে কাল সকালবেলা আমি মুকেশ আম্বানি হয়ে যাব, কিন্তু সেই ভাবনাটা তো বাস্তবে অত সহজ না, রাইট? তাহলে আপনি এইটা আমাদের বুঝিয়ে বলুন। একটা হয় হচ্ছে ল অফ অ্যাট্রাকশন, মানে শুধু থিওরি, আর একটা হয় হচ্ছে আমি যেটা ভাবছি সেটা প্র্যাকটিক্যালি কনভার্ট করতে পারছি বা রিয়েল লাইফে কনভার্ট করতে পারছি। কোন সূত্র ধরে আমরা ল অফ অ্যাট্রাকশনটা প্র্যাকটিস করলে আমাদের লাইফে সেটা রিয়েল লাইফে কনভার্ট হবে? খুব সুন্দর একটা এক্সাম্পল মনে পড়লো, আগে সেটা বলে নি। হ্যাঁ, তোমার ফোন নাম্বার থেকে আমরা যে ডিস্টেন্সে বসে আছি, তুমি যদি এখন আমার ফোনে ফোন করো, ইট উইল টেক লেস দেন এ সেকেন্ড, মানে যে মোমেন্টে রিং করবে আমার ফোনে কানেক্ট হবে। আমি 5 মিনিট আগে আমার ভাইকে ফোন করেছিলাম, ডক্টর কুণাল চক্রবর্তী, যে তোমার এখানে এসেছিল, তাকে ফোন করেছিলাম, সে রয়েছে ক্যালিফোর্নিয়া, রাইট? তাকে আমি ফোন করলাম, 1 সেকেন্ডের কম সময় ক্যালিফোর্নিয়া তার ফোনে বেজে উঠলো। মেসেজ কি দিতে চাইছি? ইটস অল অ্যাবাউট দ্য পাওয়ার অফ
ফ্রিকোয়েন্সি। একদমই তাই। আমরা যেখানে বসে আছি এখানে অনেক রেডিও ওয়েভ আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। যদি 98.3 তুমি রেডিও অন করে ফ্রিকোয়েন্সিকে কানেক্ট করো, নিশ্চয়ই 100.1 FM গোল্ড ঢুকবে না। তার মানে তুমি একটা জিনিস যদি সহজভাবে দেখো, বা আজকে যারা শ্রোতা আমাদের আছেন, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, ফ্রিকোয়েন্সিজ এভরিওয়্যার। জাস্ট আমাদেরকে ওই ফ্রিকোয়েন্সির সাথে নিজেকে কি করতে হবে, কানেক্ট করতে হবে। মানে পজিটিভ এনার্জি ইজ এভরিওয়্যার। এখন অনেকেই এটাও বলে যে ল অফ অ্যাট্রাকশন কি খালি পজিটিভেই কাজ করে, নেগেটিভে কাজ করে না? অফকোর্স করে। এক্সাম্পল, একটা দেশলাইয়ের কাঠি এক বালতি জলের দিকে ছুঁড়ে ফেলা হলো, কি হবে? দেশলাইয়ের কাঠিটা নিভে যাবে। আর তার ঠিক পাশে একটা গামলার মধ্যে রাইট পেট্রোল রাখা আছে, সেই দেশলাইয়ের কাঠিটা পড়লো, কি হবে? জ্বলে উঠবে। ইউনিভার্স ওই দেশলাইয়ের কাঠির মতন এভরিওয়্যার দেয়ার ইজ এ অপরচুনিটিস দেয়ার। সব ধরনের অপরচুনিটি, সব ধরনের ফ্রিকোয়েন্সিস দেয়ার। বাট আমার ভেতরে ওই ফ্রিকোয়েন্সিটা ধরার মতন ওই পেট্রোলটা যদি না থাকে তাহলে ফ্রিকোয়েন্সিটা ধরতে পারবো না। ফার্স্ট হলো ফ্রিকোয়েন্সি, সেকেন্ড হচ্ছে ভাইব্রেশন। আমরা ইউনিভার্সকে সব কিছুতেই দেখি কিন্তু ভাইব্রেট করছে। যেরকম আমার কাছে একটা ম্যাগনেট আছে, আমি যদি তোমাকে দেখাই, এটা একটা ম্যাগনেট। এই ছোটোবেলায় ট্রেনে আমি এগুলো কিনেছিলাম, বহু দিনের পুরনো। আমি ঘর ঘাঁটতে ঘাঁটতে এটা পেয়েছি, এই যে ছাড়লাম ধরে নিল। বা এটাকে যদি, আমি জানি না ক্যামেরা এটা আসবে কিনা, আমি যদি এরকমভাবে ছুড়ি একটা আওয়াজও হবে, আবার এটা কানেক্ট হয়ে যাচ্ছে, কারণ এটা ম্যাগনেট। ঠিক এও কিন্তু ভাইব্রেট করছিল। আমরা যদি আওয়াজটা শুনবো, একটা স্পেসিফিক ভাইব্রেশন আসছে। তার মানে ইউনিভার্স স্পেসিফিকভাবে ভাইব্রেশন, ফ্রিকোয়েন্সি আর এনার্জি দিয়ে কানেক্টেড। এক্স্যাক্টলি তোমার মধ্যে যা আছে আমার মধ্যেও তা আছে। তুমি গীতা পড়ো, কোরআন পড়ো, বাইবেল পড়ো, সব জায়গায় এক কথা লেখা, এভরিথিং ইজ এনার্জি। ঠিক সেই সূত্র ধরে যদি দেখা যায় যে আমাকে ওই ফ্রিকোয়েন্সির মতন করে নিজেকে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর হচ্ছে, খালি কানেক্ট করলেই কি ব্যাপারটা হবে? না, কানেক্ট করার পর সেটাকে ফিল করতে হবে প্রত্যেকটা মোমেন্টে, এবং ওই ফিলিংসটা যেন ভেতর থেকে আসে। মানে খুব সুন্দর এক্সাম্পল, ডিম যদি বাইরে থেকে ভাঙা হয়, একটা ডিমের পোচ বা ডিমের অমলেট হবে, কিন্তু সেই ডিমটাই যখন ভেতর থেকে ভাঙে তখন একটা প্রাণের সঞ্চার হয়। মানে এভরিথিং কাম ফ্রম ইনসাইড আউট অ্যাপ্রোচ। তার মানে ভেতর থেকে ওই আশাটা আসতে হবে। যখন যার মধ্যে যেটা থাকবে তার মধ্যে সেটা হবেই। ইভেন আমার মেয়ে যখন আমাকে বলেছিল যে আমি বিদেশে পড়তে যাব, আমি বললাম ভিজুয়ালাইজ করো অ্যান্ড ভার্বালাইজ করো, অ্যাকচুয়ালাইজ করো। তখন আমি ওকেও ট্রান্সে নিয়ে যাই। ট্রান্স মানে তুমি দেখেছো, চোখ বন্ধ করে। এবং ও ট্রান্স প্র্যাকটিস করার পর একদিন হঠাৎ করে ইউনিভার্সিটি থেকে ফোন করে যে একটা পোস্টার লাগিয়েছে প্রফেসর, যেখানে লেখা আছে খুরানা স্কলারশিপ। আমি বললাম অ্যাপ্লাই কর। বললো দূর, তুমি জানো কি হয়? আমি বললাম কি হয়? বললো 2 লক্ষ ছেলে মেয়ে অ্যাপ্লাই করে, যাদের সিজিপি 9.2 এর ওপর, তার মধ্যে মাত্র চান্স পায় 70 জন। আমি বললাম ওটা তোর কন্ট্রোলে নেই। সাইকেল চালানোর সময় আমরা জানি কিভাবে প্যাডেল চালালে চাকা কতবার ঘুরলে কত কিলোমিটার, আমি জানি সাইকেল চালাতে হবে। সো তোকে যে ভিজুয়ালাইজেশন দিচ্ছি, বাকি ইউনিভার্স তোর হয়ে কাজ করবে। ট্রাস্ট মি। ও নিজের বিলিফ সিস্টেম দিয়ে ওই অ্যাপ্লাই করলো, এবং খুরানা স্কলারশিপে ও ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি পার্ডিউতে গিয়ে পড়াশোনা করে আসলো। এবং 3 মাস যে স্কলারশিপে ছিল, ও বললো আমি জীবনেও ভাবিনি এটা। আমি বললাম ওটাই দ্য পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন। এবং ল অফ অ্যাট্রাকশনের যেটা সব থেকে ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম মানুষ ভাবে, কিন্তু তার জন্য যে ফিজিওলজিক্যাল যে চেঞ্জেসটা দরকার এবং সাইকোলজিক্যাল যে অ্যালাইনমেন্ট, সেটা অনেকেই করতে জানে না। যে কারণে ল অফ অ্যাট্রাকশনে সবসময় বলা হয়, খুব একটা ইন্টারেস্টিং কথা, এটা গীতাতেও বলা হয়েছে, কোরআনেও বলা হয়, কিছু মানুষ এই পৃথিবীতে আছে, যেটা বেশি সংখ্যায়, তারা কি বলে, আগে দেখব তারপর বিশ্বাস করব। আর কিছু মানুষ আছে সংখ্যায় কম, যারা বলে আমি বিশ্বাস করব বলেই আমি দেখতে পাবো। সো একটু আগেও যেটা তুমি বলছিলে যে আগে বিশ্বাস করতে হবে। শাহজাহান বলা হয় তাজমহল বানিয়েছিল, আমরা সবাই জানি কতবার বানিয়েছিল, একবার। কিন্তু যদি এটাকে মেটাফরিক্যালি দেখা হয়, ফিজিক্যালি তাজমহল বানানোর আগে রিপিটেডলি মোর দ্যান 100 টাইমস এখানে বানিয়েছিল। টমাস আলভা এডিসন রিয়েলিটিতে বাল্ব আবিষ্কার করার আগে বহুবার মনের চোখে দেখেছিলেন। রজার ব্যানিস্টার, বিখ্যাত নাম, যারা অ্যাথলেটিক্স করে তারা জানে। রজার ব্যানিস্টার প্রথম মানুষ যিনি 1 মাইলস 4 মিনিটের কমে দৌড়েছিলেন। তখন মেডিকেল সায়েন্স বলে দিয়েছিল যদি কেউ 1 মাইল 4 মিনিটের কমে দৌড়ানোর চেষ্টা করে তার হার্ট বাস্ট করবে।
এবং উনি রোজ ভিজুয়ালাইজ করতেন ইট ইজ পসিবল, ইট ইজ পসিবল। ম্যাজিক হয়েছে কি, উনি ব্রেক করেছেন, এটা ম্যাজিক না, কেউ না কেউ কোনো না কোনো কিছু ব্রেক করে। উনি ব্রেক করার 1 মাসের মধ্যে প্রায় 200 জন সেম রেকর্ড ব্রেক করে। এটা কি করে সম্ভব? এতদিন মানুষ কোথায় ছিল? আমি কোনো একটা সময় যখন খুব ভালো ফিটনেস ছিল, আমিও কিন্তু ওই 1 মাইল যেটা 4 মিনিটের কমেও দৌড়েছি। সো ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট ফার্স্ট। আর্নল্ড স্কোয়ারজেনেকার, বিখ্যাত মানুষ, অস্ট্রিয়া, খুব নামকরা একটা কান্ট্রি, যুদ্ধে তছনছ হয়ে গেছিল। সেখানে তার বাবা আর্মি অফিসার ছেলেকে ধরে আর্মি ক্যাম্পে ঢুকিয়ে দিয়েছে। সেই ছেলে হারকিউলিসের ছবি দেখে, তখনকার দিনে হারকিউলিস মুভি নাকি ফেমাস ছিল, সে হারকিউলিসের ছবি দেখে জানতে পারে যে জার্মানিতে কোনো একটা স্টুটগার্ট বলে একটি জায়গা আছে, সেখানে কম্পিটিশন হবে বডি বিল্ডিংয়ের। সে পাঁচিল টপকে পালায়, ট্রু স্টোরি, গুগল সার্চ করে দেখে নেবেন, আমার কাছে রিয়েল ভিডিওটা আছে তার মুখে। পাঁচিল টপকে পালায় এবং যেখানে কম্পিটিশন হচ্ছে সেখানে গিয়ে দেখে দারুণ দারুণ সব বডি বিল্ডিং এক্সপার্টসরা এসছে। তুমি নিশ্চয়ই জানবে বডি বিল্ডিং দেখানোর জন্য, এই যে স্ট্রাকচার এরম এরম দেখানোর জন্য স্পেসিফিক একটা আন্ডারওয়্যার পরতে হয়। ওই সময় ওর ওই আন্ডারওয়্যারটাও ছিল না। এবং ও যখন যায়, ওর একজন সিনিয়র, মানে ওর থেকে অনেক বয়সে বড় একজন ওরকম করছিল, তাকে বললো আপনার আন্ডারওয়্যারটা ভাড়া দেবেন। এটা ট্রু স্টোরি, কিন্তু সে আন্ডারওয়্যারটা ভাড়া দেওয়ার মতন নয়, তাকে বলে ঠিক আছে তুমি এটা পরে করো। ও করে এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়। কিন্তু এবার ফিরবে কি করে, বিকজ আর্মি ক্যাম্প থেকে তো পালিয়েছে। যথারীতি আর্মি ক্যাম্পে যখন ও ফিরেছে, যথারীতি ওর কোর্ট মার্শাল হয়েছে। ওকে পানিশমেন্ট দেওয়ার জন্য মাটির তলার বাংকারে ওকে 2 মাসের জন্য পানিশমেন্ট দেয়। ও 2 মাসের মধ্যে 15 দিন রেগুলার ওইখানে প্র্যাকটিস করে যাচ্ছে। পুশ আপস, তখন তার ডাম্বেল নেই ওর কাছে, ও পুশ আপস দিচ্ছে, ক্রাঞ্চেস করছে, পুশ আপ দিচ্ছে, ক্রাঞ্চেস করছে। ও যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে সেটা অলরেডি খবরের কাগজে অস্ট্রিয়া এসে পৌঁছেছে। তখনকার দিনে এখনকার মতন সোশ্যাল মিডিয়া ছিল না, খবরের কাগজ দিয়ে এসছে। খবরের কাগজে ওর যারা বড় বড় অফিসার তারা পড়ে খুব খুশি। এবং ওখানে যে ইন্টারভিউ দিয়েছে, ও বুদ্ধি করে বলেছে আমি যা করেছি সেটা অস্ট্রিয়ার আর্মিদের জন্য করেছি। অস্ট্রিয়ার অফিসার ওকে ডেকে বলল তোমার প্রশংসা শুনেছি, তোমার আজকে থেকে পোস্টিং হয়ে গেল তোমার খাওয়ার ক্যান্টিনে, তুমি খালি খাবে আর এক্সারসাইজ করবে। এবং সেই আবার পারমিশন পায় ইউএসএতে গিয়ে পর 5 বার বিশ্ব রেকর্ড করে খালি বডি বিল্ডিংয়ে। এখানেই শেষ নয় আর্নল্ডের গল্প। তারপরে সে ডিসাইড করে আমি হলিউডের বেস্ট অ্যাক্টর হব। টার্মিনেটর নিশ্চয়ই তুমি জেনে থাকবে বা দেখে থাকবে। যখন ইন্টারভিউ দিতে যায় তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি হতে পারে বডি বিল্ডিংয়ে চ্যাম্পিয়ন, আপনি কি করে হলিউডে চ্যাম্পিয়ন হবেন? উনি বলেছিলেন ফর্মুলা উইল বি অলওয়েজ সেম, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন। বলছে মানে? বলে আমি মনে তো অলরেডি দেখে নিয়েছি, ওই জায়গাটা আমার জন্যই রাখা আছে। এবং তারপরে ওনার ওই ভিজুয়ালাইজেশন এবং ওই অ্যাকসেন্টের জন্যই কিন্তু উনি ফেমাস হন। ওখানেই শেষ নয়, তারপরে উনি ডিসাইড করেন আমি ডাইরেক্টলি একদম গভর্নর হব। সেই গভর্নরও কিন্তু উনি হয়েছেন ইউএসএতে। মানে উনি যে কটা জিনিস করেছেন, দ্য পাওয়ার অফ ল অফ অ্যাট্রাকশন অ্যাজ ওয়েল অ্যাজ ভিজুয়ালাইজেশন, যেটাকে বলা হয় ক্রিয়েট ইয়োর ডে ইন অ্যাডভান্স, মনে আগে দেখা। যেরকম দলজিৎ যে গান করে, যাকে নিয়ে বহু মানুষ, ল অফ অ্যাট্রাকশনের উপর প্রচুর ভিডিও আছে ইউটিউবে, তুমি যদি একটু ঘেঁটে দেখো, বা আজকে অনেকেই জানে দলজিৎ ছোটোবেলা থেকে বলতো ও হো যায়গা, ও হো গিয়া হ্যায়, ও পেলে সে হো চুকা হ্যায়। দলজিতের একটা সুন্দর ইন্টারভিউ আমি দেখেছিলাম, নিজে বলেছে যে প্রথম যখন সে লন্ডনে এবং ইউএসএতে গেছে একটা কনসার্ট করতে, তার রুম পার্টনার ছিল তখনকার দিনের খুব সাকসেসফুল আরেকজন পাঞ্জাবি বিরাট বড় ওরকম গায়ক। সে দেখছে 4:30 5টার সময় উঠে আয়নার সামনে দাঁড়িয়ে দলজিৎ কী সব করছে। तो दलजीत के जिज्ञेस को क्या हो रहा है? बोला मैं अचीव करूंगा ना, वर्ल्ड फेमस हो जाऊंगा ना, तो उसका रिहर्सल चल रहा है। उस टाइम मैं स्टेज में रहूंगा तो कैसे लगेगा उसका रिहर्सल। তখন ও হেসেছিল। আজকে সেই অ্যাক্টরকে কেউ চেনে না, আজকে সারা পৃথিবী জানে দলজিৎ কত বড় একজন আর্টিস্ট। সো ইটস অল অ্যাবাউট ইউর পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন। ইউ হ্যাভ টু স্টার্ট বিলিভিং ফার্স্ট ইট ইজ পসিবল। তুমি যদি পসিবিলিটি থিঙ্কার দিয়ে যে কোনো জিনিসকে দেখো, মানে এই যে চোখের চশমাটার মধ্যে ওই পসিবিলিটি থিঙ্কারটা রাখো, সব জায়গাতেই কিন্তু আলো দেখতে পাবে। কিন্তু আলো দেখার জন্য আমি একটা গল্প বলতে চাই, আমার মনে হয় এই গল্পটার মধ্যে অনেক মিনিং থাকবে। গল্পটা খুব সুন্দর। এক গোর্খা যে এক্সারসাইজ করে, সে রোজ রাত্রিবেলা স্বপ্নের মধ্যে অলমাইটির কাছে প্রার্থনা করে শুতে যায় যে আমি এতটাই বেটে আমাকে লাইনের লাস্টে রাখা হয় কেন, আমারও তো ইচ্ছা হয় ফার্স্টে যেতে।
এবার গোর্খাদের হাইট কম হয়, এবার যখন প্লাটুন সাজানো হয় তখন এরকমভাবে প্লাটুন থাকে, তো প্রথমে তো একদম লম্বা থাকে, তারপরে এইভাবে প্লাটুন থাকে। সো রোজ প্রার্থনা করছে, কিন্তু ও প্যারেডটা ঠিক করে যাচ্ছে। একদিন স্বপ্নের মধ্যে যেন ভিজুয়ালাইজ করলো, রেডি ফর দ্য অপরচুনিটি, রেডি ফর দ্য অপরচুনিটি, প্রিপেয়ার ইউর সেলফ। এটা একজন গোর্খা রেজিমেন্টের জওয়ানের কাছ থেকে শোনা। এবং পরের দিন সকালবেলা ও যখন প্যারেড করছে, ও হঠাৎ করে শুনলো প্লাটুন ইনস্ট্রাক্টর বলছে অ্যাবাউট টার্ন। এবার অ্যাবাউট টার্ন মানে ও লাস্টে ছিল, অ্যাবাউট টার্ন মানে ও হয়ে গেল প্রথম। তো আমাদের জীবনে অনেক সময় হয় আমরা বলি চারিদিকে অন্ধকার দেখছি। কেন বলি? বিকজ আমরা সূর্যটাকে পিছনে রেখে আমাদের ছায়ার দিকে তাকিয়ে থাকি। কিন্তু অনেক সময় অলমাইটি আমাদের প্রত্যেকের জীবনে অ্যাবাউট টার্ন মারে। ওই যে বলা হয় না, অ্যাবাউট টার্ন যদি মারে তাহলে সূর্যের দিকে মুখ ঘুরে গেল, তো ছায়া পিছনে চলে গেল। অনেক সময় বলে না, প্রদীপের ঠিক তলায় অন্ধকার থাকে। সো জীবনে বাধা বিপত্তি সবার আছে, কিন্তু ওই সময় মনের আলোটা জ্বালিয়ে রাখার রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের প্রত্যেকের নিজেদের। যেরকম আজকের বাচ্চাদের নিয়ে বাবা মা সবসময় বলছে পড়াশোনা কর, পড়াশোনা কর, পড়াশোনা কর। বাবা মারা প্রচণ্ডভাবে চিন্তিত, কিন্তু সেই বাচ্চা কিন্তু তার মন উড়ু অন্যদিকে। কিন্তু তার মধ্যেও কোনো না কোনো বাচ্চা আজকের দিনে এই করোনার পরে বহু অসাধারণ বাচ্চা কিন্তু হারিয়ে গেছে। আবার খুব সাধারণ বাচ্চাও কিন্তু এগিয়ে এসছে তার এক্সট্রাঅর্ডিনারি ফর্মুলা দিয়ে, তার বিলিফ সিস্টেম দিয়ে। সো ল অফ অ্যাট্রাকশন ইজ এভরিওয়্যার। ইউ হ্যাভ টু জাস্ট কানেকশন থেকে রিকানেকশন তৈরি করতে হবে। তোমার একটা ডেফিনেশন আছে, কেউ টিচাররা হয়তো আমাকে বলেছে তোর দ্বারা কিছু হবে না, কিন্তু একজন টিচার বা একজন মানুষ আমাদের প্রত্যেকের জীবনেই থাকে যে পিঠে হাত দিয়ে হয়তো একবার বলেছে তুই চাইলে অনেক কিছু করতে পারবি। সো ওই ডিফিনেশনকে রিডিফাইন করতে হবে, সেটা আমাদের রেসপন্সিবিলিটি। মেন্টাল স্ট্রাকচার সবার আছে, উই অলরেডি প্যাটার্নড, বাট উই আর দ্য অনলি পার্সন হু ক্যান রিপ্যাটার্ন আওয়ার সেলফ। অনেকেই ভাবে, বা আমাদের এই পডকাস্টটা দেখতে দেখতে অনেকেই একদম ভেরি মাচ মোটিভেটেড হয়ে যাচ্ছে, এবার তারপরে আবার গিয়ে সেই মোটিভেশন লেভেল বা স্টিমুলেশন লেভেলটা নেমে যাচ্ছে। তাহলে এই যে ফ্রিকোয়েন্সি ম্যাচ, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আমার ভবিষ্যৎ কি আছে, বা আমার সঠিক ভবিষ্যৎ কি, বা আমি কোন ফ্রিকোয়েন্সিতে ভাববো। এখন ফ্রিকোয়েন্সিটা তো অনেক বেশি টেকনিক্যাল হয়ে যাচ্ছে, আমি বলছি যে আমি কোনটা ভাববো। অনেকের মনে একটা দ্বন্দ্ব থাকে, মানে আমি আপনাকে বলছি সহজে, এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, আপনি আরো বেটার বলতে পারবেন, যে এক ঝটকায় যদি কাউকে বলা হয় যে তুমি কি করতে চাও জীবনে, এক চান্সে 90% লোক বা তার থেকে বেশি লোক বলতে পারবে না এক চটকায়। একদম ঠিক। তার মানে কি, সেই মানুষটা অ্যাকচুয়ালি নিজে জানেই না যে সে আগামী 10 বছর বা 20 বছর বাদে নিজের বেস্ট কি হবে, বা বেস্ট কোন জায়গায় নিজেকে দেখতে পারে। খুব একটা অ্যাবস্ট্রাক্ট উত্তর আসে। আমি যখন আমাদের সংস্থা ইন্টারভিউ নিতে বেশ কিছু জনকে দেখেছি, যে আমি এক ঝটকে জিজ্ঞেস করেছি যে তুমি কি চাও, তার কিন্তু কোনো স্পেসিফিক উত্তর নেই, তার একটা অ্যাবস্ট্রাক্ট উত্তর, এই আমি চাই আমার পরিবার ভালো থাকুক, আমি ভালো থাকি। এই ভালো থাকার কোনো পরিমাণ বা নির্দিষ্ট কি কি গোল অ্যাচিভ করতে হবে, বা অনেকে বলে খুব ভালো মানুষ হতে চাই, ভালো মানুষ হতে চাই, ভালো মানুষের ডেফিনেশন কি। তাহলে আপনি আমাদেরকে পরিষ্কার করে যদি এইটা বুঝিয়ে দেন যে কোনটা ভাবলে বাস্তব হওয়া সম্ভব, সেটা আমি বুঝবো কি করে। অর্থাৎ ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী আমি যে ভাববো, সেই ভাবাটাও আমি কি করে ভাববো যে এইটা ভাবলে অ্যাকচুয়ালি আমার কাজে দেবে জীবনে। এক্সেলেন্ট অরিজিৎ, এক্সেলেন্ট কোশ্চেন। আমার মনে হয় এটার মধ্যে থেকে অনেক মানুষ অনেক তাদের মনের উত্তর হয়তো পেলেও পেতে পারে। প্রথম কথায় আমি আমার ছোটবেলার একটা কেনা জিনিস দেখাবো, আর এটা দিয়েই আমি হয়তো কিছুটা বোঝাতে পারবো। এটা জাহাজে ইউজ হয়, এটা একটা রেপ্লিকা। কি করার জন্য ইউজ হয়? দূরের জিনিস কাছে দেখার জন্য, দূরবীন, অনেকটা দূরবীনের মতন আর কি। এবার প্রশ্নটা হচ্ছে, এটা দেখার নিয়ম হচ্ছে যেদিকে ছোট সাইজ সেটা চোখে লাগাতে হবে, আরেকটা চোখ বন্ধ করে তোমাকে দূরের জিনিসটা কাছে দেখাবে। এবার কেউ হয়তো এটা জানে না কিভাবে ইউজ করবে, সে প্রথমেই হয়তো ঠিক আমরা অজানা, মানে যে জিনিসটা জানি না সেটা যদি প্রথম ইউজ করতে যাই, আমরা প্রথমে আগে ভুলটা করি, তারপরে আরো ঘেটে দিই। সো কেউ যদি এইভাবে জিনিসটা দেখে, তাহলে কাছের জিনিস হচ্ছে কি দেখবে, দূরে গিয়ে দেখবে। আমি জানি না তুমি কখনো দূরবীন উল্টো করে দেখেছো কিনা। উল্টো করে দেখা মানে দূরবীনটা, বুঝতে পারছো তো, একদম কাছের হাত, সে দেখা যাবে অনেক দূরে দেখা যাচ্ছে। মানে ফার্স্ট থিং ফার্স্ট, স্টার্ট বিফোর ইউ স্টার্ট। আমি 3টে ওয়ার্ড বলবো, এই 3টে ওয়ার্ডের মধ্যে অনেক কিছু থাকবে। ফার্স্ট হচ্ছে স্টার্ট বিফোর ইউ স্টার্ট। মানে আমি বিভিন্ন স্কুল কলেজে যখন যাই, লিখতে বলি যে তুমি তোমাকে যতটা চেনো, তোমার বাবা মা তোমার থেকে বেশি চেনে তোমাকে।
আর তুমি নিজেকে চেনো অনেকটা বেশি যতটা বাবা মা জানে না কোনটা ইম্পর্টেন্ট। তো 99% বাচ্চার উত্তর নিজেকে চেনাটা ইম্পর্টেন্ট। এবার যখন প্রশ্ন করি, নিজেকে চেনাটা শুরু হয় ইন্ট্রোস্পেকশন থেকে বা সেলফ অ্যাওয়ারনেস থেকে। আর এটা তখনই শুরু হয় যখন তুমি লিখতে পারো নিজের স্ট্রেংথ এবং উইকনেস। নিজে আজ অব্দি কখনো নিজের স্ট্রেংথ উইকনেস লিখেছো? 5-এর বাচ্চা থেকে 10-এর বাচ্চা 99% নয়, 100-এ 110% না। ইভিন কলেজে পড়ে, কলেজ পাস করেছে, সে MSc করছে, সে বলছে আমি লিখিনি। ফার্স্ট থিং হচ্ছে আমাকে নিজেকে আগে বুঝতে হবে, আমার স্ট্রেংথ, আমার ইন্টারেস্ট এরিয়া অ্যান্ড আমার উইকনেসেস। এটা হচ্ছে ওই স্টার্ট বিফোর ইউ স্টার্ট। কোনো কাজ শুরু করার আগে ওটাকে স্কেচ করা, পয়েন্ট 1। পয়েন্ট 2 স্কেচ তো হলো, এবার আমাকে ডিসাইড করতে হবে আমি যেটা চাইছি সেটাকে অ্যাচিভ করার জন্য আমার কোন কোন স্কিল অলরেডি আমার কাছে আছে, ABCD আমার কাছে আছে, অ্যান্ড ওই স্কিলটা অ্যাচিভ করার জন্য আমার কাছে কি কি নেই। তার মানে যেটা নেই সেটা কতটা নেই সেটা আমাকে ইনস্টল করতে হবে। এবং এগুলো লিখলে আমার মনে হয় বেশি পরিষ্কার হবে। এক্স্যাক্টলি, এটা লিখতেই হবে, এটা না লিখলে হবে না। খালি উইথ অল ডিউ রেসপেক্ট, খালি মোবাইল স্ক্রল করে, খালি ইউটিউব ভিডিও দেখলে হবে না, কিন্তু এটা অ্যাকশন নিতে হবে, লিখতেই হবে। পয়েন্ট 1। পয়েন্ট 2 লেখার পরেই দেখা যাবে, এটাকে ইংলিশে আমি বলি আমার স্টুডেন্টদেরকে ব্রিজ দ্য গ্যাপ। আমরা একটা গ্যাপ দেখতে পাচ্ছি, সেটার মধ্যে একটা ব্রিজ তৈরি করার জায়গা পেয়ে গেলাম। এবার প্রশ্নটা হচ্ছে এটা করার জন্য আমি কতটা উইলিং আমার আননোন এরিয়াকে এক্সপ্লোর করার জন্য। জোহারি উইন্ডো আমি বলবো সমস্ত স্টুডেন্ট এবং বাবা মাদের এটা দেখতে, এবং যারা আছেন তারা দেখতে পারেন। জোহারি উইন্ডো হলো একটা মানুষকে চেনার দারুণ একটা পদ্ধতি। যেরকম নিজেকেও চিনতে হবে, তো আমি অন্য কাউকে কখন চিনবো? যখন নিজেকে চিনবো, তাই না? সো জো অ্যান্ড হ্যারি দুজনে মিলে, এটা একটা বিরাট বড় রিসার্চ, দুজনে মিলে একসাথে এই জানলার উপরে কাজ করে, মনের জানলা। সেই জন্য এটার নাম হচ্ছে জোহারি উইন্ডো। সো জোহারি উইন্ডোর একটা পার্ট হচ্ছে ওপেন এরিয়া, মানে আমি নিজেরটা জানি, তুমি আমার কিছুটা জানো, বাট ততটাই জানো যতটা আমি দেখিয়েছি, আই নো। ব্লাইন্ড এরিয়া, যেটা আমি জানি না আমি কি ভুল করছি, যেটা অ্যাজ এ টিচার হয়তো তুমি আমাকে বলছো এটা ভুল হচ্ছে। অনেক সময় হয় না, স্কুলে বলছে যে, বা ক্রিকেটার কোচ বলছে তুই এটা ভুল করছিস, বা একজন ফুটবলার বা একজন হকির কোচ বলছে তুই এটা ভুল করছিস, আমি হয়তো বুঝতে পারছি না, তখন টিচার যখন রেকর্ডিং করে দেখাচ্ছে আমার ভুলটা ধরা পড়ছে। দ্যাট ইজ কল ব্লাইন্ড এরিয়া। থার্ড এরিয়া কল হিডেন এরিয়া, আমি যেটা হাইড করে রাখছি। আমি তোমাকে বলছি না, তুমি আমার কোচ, যে আমি রাত্রিবেলা ঘুমাইনি, আজকে প্র্যাকটিস করতে ইচ্ছা করছে না, তারপরেও প্র্যাকটিস করছি। হিডেন এরিয়া। আরেকটা এরিয়া হচ্ছে আননোন এরিয়া। এই আননোন এরিয়াটা ম্যাক্সিমাম স্টুডেন্ট আজকের ডেটে রিয়ালাইজই করতে পারছে না তার মধ্যে এক্সপ্লোর করার এবিলিটি কী আছে। তাহলে আমরা প্রথমেই কি লিখলাম? নিজের স্ট্রেংথ, নিজের উইকনেস, আর আমি যেটা হতে চাইছি, ইচ্ছা আছে, সেই ইচ্ছাটাকে পূরণ করার জন্য আমার কোন কোন স্কিলগুলো অভাব আছে। এবার সেই স্কিলগুলো আমি হয়তো পটু নই, মানে ইকিউব নই, তাহলে আমাকে প্রথমেই মাইন্ডসেট করতে হবে আনকমফোর্ট জোনে গেলে আমি নিজেকে এডুকেট করতে পারবো, কমফোর্ট জোনে আমি গ্রো করতে পারবো না। বিকজ কমফোর্ট মানে ওই আসি যাই একটা চক্রব্যূহের মধ্যে আটকে আছে। আর আনকমফোর্ট মানে যেটা ভালো লাগবে না, তারপরেও আমাকে করতে হবে। কালকে আমার চেম্বারে একটি ছোট্ট বাচ্চা মেয়ে এসেছিল, সে 12 বছর বয়স। সে বলছে আমি ইসরোতে সায়েন্টিস্ট হব, তুমি যা বলবে তাই করব। আমি তাকে ইমিডিয়েটলি চোখ বন্ধ করিয়ে ইসরো কথা বললাম, তার আগে একটা ইসরোর ছবি দেখিয়েছি এবং কিছু ভিজুয়ালাইজেশনের জন্য কিছু মিউজিক চালিয়েছি, মানে আলফা লেভেল মিউজিক। ট্রাস্ট মি, 12 বছরের মেয়ে হাউ করে কাঁদছে আর চোখ খুলে বলছে আমি তো ইসরো পৌঁছে গেছি, আমি যাবই। আমি বললাম দেখো, তোমার 3টে জিনিসের ওপর কাজ করতে হবে, তুমি ডিসাইড করো তোমার ইসরো যাওয়াটা ইম্পর্টেন্ট না এই 3টে জিনিস করবে না ইম্পর্টেন্ট। ও কিছু না বুঝেই বলল আমি সব কিছু করতে রাজি ইসরোর জন্য, তুমি যত কষ্টই হোক আমি করব। সে এক্সারসাইজ করতে চায় না। আমি প্রথমেই হিট করলাম, ফিজিক্যাল এক্সারসাইজ না করলে তোমার লিম্বিক সিস্টেম, তোমার ফ্রন্টাল কোর্টেক্স, তোমার রেটিকুলার অ্যাক্টিভেশন সিস্টেম, তোমার নিউরোপ্লাস্টিসিটি সুইচ অন হবে না। ও এগুলোর মানে বুঝলো না, কিন্তু ও বললো যে আমি এক্সারসাইজ করব। তারপরেই বললাম সকালবেলা আর্লি মর্নিং উঠে কিছু স্পেসিফিক জিনিস করতে হবে, যেটা হচ্ছে গ্র্যাটিটিউড ফিলিংস। ওকে ওর মতন করে বললাম। ও কিন্তু ট্রাস্ট মি, যে এক্সারসাইজ করে না, যে প্রচণ্ড মিষ্টি খায়, অ্যাজ ওয়েল অ্যাজ বিছানায় শুয়ে পড়াশোনা করে, উইদিন এ সেকেন্ড ইসরোর জন্য সব কিছু ছাড়তে রাজি। তাহলে একটা 12 বছরের মেয়ের মধ্যে যদি তার ওই বিলিফ সিস্টেম চলে আসে যে এগুলো ছেড়ে দিলে আমি ইসরোয় যেতে পারবো, সেটাই তো হচ্ছে আসল ব্যাপার। তার কারণ এটাকে আমার মনে হয় যারা শ্রোতা আছে বা তুমিও এটা আমার সাথে একমত হবে, মাস পিপল থেকেই কিন্তু ক্লাস পিপলের জন্ম হয়,
কিন্তু মাস পিপল কারা? জন্মেও মাস পিপল, পৃথিবী ছেড়েও চলে যাচ্ছে মাস পিপল কারা? যারা স্বপ্ন চেঞ্জ করে, নিজেকে চেঞ্জ করে না। অ্যান্ড ক্লাস পিপল হলো রোজ নিজেকে চেঞ্জ করে, স্বপ্ন চেঞ্জ করে না। এবার তুমি আমি আমাদের ছোটোবেলায় কত বন্ধুকে দেখেছি, পড়াশোনায় কত ভালো ছিল, কিন্তু আজকে দেখো, উইথ অল ডিউ রেসপেক্ট, তারা হয়তো নো হায়ার হয়ে গেছে। তার কারণ হয়তো তারা সিচুয়েশনে পড়ে তার স্বপ্নকে চেঞ্জ করেছে। খুব কম মানুষই দেখা যায় স্বপ্নের জন্য নিজেকে চেঞ্জ করে। যেরকম তুমি, তোমার ড্রিম ছিল ছোটোবেলায় যে কটা জিনিসে, তুমি দেখো আজকে সেগুলো তুমি ছোঁওনি, তুমি সেটা ছাপিয়েও বেরিয়ে গেছো। আমার মনে হয় এই মাইন্ডসেটটা খুব দরকার, যে যাই হয়ে যাক না কেন, আই উইল বি ইন এ গ্রোথ মাইন্ডসেট। গ্রোথ মাইন্ডসেট মানে বাধা এসছে ভালোর জন্য, ভালো হয়েছে ভালোর জন্য, আরও খারাপ হয়েছে আরও ভালোর জন্য। এই বিশ্বাসটা, মানে ইফ ইট ইজ এ প্রিন্সিপাল, যাই হচ্ছে না কেন ইউনিভার্স আমার জন্য করছে, বাট আমি কি কনসিয়াসলি নিজের 110% দিচ্ছি? একটি ছেলে, সে আইআইটিতে পড়বে, তার বাবা জিজ্ঞেস করছে রাত্রিবেলা পড়েছিস? সে বাবার চোখের দিকে তাকিয়ে বলছে হ্যাঁ পড়েছি। কিন্তু সে জানে তার বিবেকের কাছে মিথ্যা কথা বলছে, বিকজ রাত্রির বেলায় সে 50% টাইম হোয়াটসঅ্যাপে গ্রুপ চ্যাট করে গেছে। এবার এই যে মিথ্যা কথা বলে মনে মনে ভাবলো ও ঠিক আইআইটিতে লাস্ট মোমেন্টে মেরে দেবো। সো লাইফে দুটো কথা আছে, একটা হচ্ছে ওভার এস্টিমেট, একটা আন্ডার এস্টিমেট। তো অনেক সময় আমরা ছোট ছোট কাজগুলোকে না আন্ডার এস্টিমেট করি, ও হয়ে যাবে, এটা করে কি হয়েছে, একদিনই তো মিষ্টি খাচ্ছি, একদিনই তো বিরিয়ানি খাচ্ছি, ও কালকে থেকে ঠিক করব। কিন্তু কাল তো আর আসে না, তাই না? আর ওভার এস্টিমেট কী করি, ও পরীক্ষার তো 6 মাস দেরি আছে, ও হয়ে যাবে, ও করে দেবো। তো এই আন্ডার এস্টিমেট আর ওভার এস্টিমেটের যে কানেকশন, 90% মানুষ তার জীবনে বুঝতেই পারে না। আর যারা বুঝতে পারবে, একটু আগে যেটা তুমি বললে, 110% তারা অ্যাচিভ করবে। আরেকটা জিনিস আমাকে বলুন, সেটা হচ্ছে যে যেটা আপনি বললেন যে অনেকে স্বপ্নকে চেঞ্জ করতে রাজি আছে, নিজেকে চেঞ্জ করতে রাজি না। এখান থেকে একটা বিষয় আসে, সেটা হচ্ছে যে অনেকেই এটা মনে করে যে বেশি করতে গেলে তো আমাকে অনেক পরিশ্রম করতে হবে, তাহলে এই কটা দিনের জীবনে বেশি খেটে কি লাভ, একদিন তো মরেই যাব। এই ধরনের ভাবনা চিন্তা একটা বড় অংশের মানুষের মধ্যে থাকে। রাইট। সাকসেস কি অ্যাকচুয়ালি কমফোর্টেবল জোন থেকে আসা সম্ভব, নাকি কমফোর্টেবল জোন থেকে বেরোলে তবেই সাকসেস আসবে? এখন প্রশ্নটা হলো, যদি একটু পৃথিবীর রেসপেক্টে দেখি, ছোট্ট বীজ, সিড যেটাকে বলে, আমরা যদি একটা প্রকৃতি থেকে শিখি, বলে না নেচার ইজ দ্য বেস্ট টিচার। একটা বীজকে মাটির তলায় যখন কোনো সময় আমরা চেপে ঢুকিয়ে দিয়েছি, বা আমরা দেখেছি বহু জায়গায় যে গাছের বৃক্ষরোপণ হয়, ছোট বীজ গাছের মাটির তলায়, মাটি পুরো ঢেকে দেওয়া হয়। বীজটার যদি দুটো চোখ আর কান থাকতো, ও চারিদিকে কি দেখতো? চোখে অন্ধকার, কানে কোনো আওয়াজ নেই, একদম নিস্তব্ধ। এবার বীজ যদি ওটা ভাবতো যে চারিদিক তো অন্ধকার, তার মানে আমি মারা যাব, তাহলে বীজটা তো জন্মানোর আগেই মরে গেল। কিন্তু বীজ জানে যে আমি যদি আরো অন্ধকারের দিকে না যাই, আরো যদি আঁকড়ে না ধরি, আঁকড়ে মানে মাটিটাকে আঁকড়ে ধরা, কি দিয়ে আঁকড়ে ধরে? শিকড় দিয়ে। শিকড় দিয়ে যখন মাটিটাকে আঁকড়ে ধরে, প্রথমেই সে জানে আমাকে আগে কানেক্ট হতে হবে, তারপরে কি জানে আমাকে আগে কালেক্ট করতে হবে। কি কালেক্ট করতে হবে? নিউট্রিয়েন্টস বা খনিজ পদার্থ বা বিভিন্ন জল, তাই তো? এই কানেক্ট অ্যান্ড কালেক্ট করার পর তবেও জানে আমি সারা পৃথিবীতে একদিন কন্ট্রিবিউট করব, ছায়া দেবো, ফল দেবো, পাতা দেবো। যার পাতা দরকার গাছের তলায় এসে সে ওই, আমরা দেখেছি যার গ্রামে আমি প্রায়ই যাই, ওই পাতা কুড়িয়ে সে তার সংসার চালাচ্ছে। কেউ ওখানেরই ফল নিয়ে সংসার চালাচ্ছে, কেউ বা গাছের কোনো লাঠি বা কাঠ পড়ে যাচ্ছে সেটা বিক্রি করে। তো এই যে কন্ট্রিবিউশন মেন্টালিটি আদৌ আমাদের মধ্যে কি আছে? তো আমার কাছে মনে হয় পৃথিবীতে একটা জার্নি, আমরা সবাই ফর দ্য টাইম বিং একটা শর্ট স্প্যান অফ টাইমের জন্য এসছি, যার মধ্যে 12 থেকে 15 বছর আমাদের স্কুলে চলে যায়, এবং তখন ম্যাক্সিমাম স্টুডেন্টদের রিয়েলাইজেশন থাকে না যে এর পরে আমি কি করব। তার কারণ তুমি যে কোনো স্কুলে গিয়ে প্রশ্ন করো 8, 9, 10-এর বাচ্চাদেরকে যে ফিউচারে কি হবি, 99% উত্তর এখনো ভাবিনি, এখনো করিনি। আমি ওটাই বললাম, একদম। তার মানে আমার কাছে এখনো ক্লিয়ারিটি আসেনি। আমি কোনো দোষ দিচ্ছি না আজকের সমাজকে, বাট আমি বলতে চাইছি ওই ক্লিয়ারিটিটা আসাটা দরকার। তো এটা শুধু স্টুডেন্ট না, যারা পাস আউট করে গেছে তাদেরও। এক্স্যাক্টলি। সো পিকচার না থাকলে সেই ওই পিকচারের কথা ভাববে কি করে? একটা তো আমি ভাবতে পারি যে আমার লাইফে আমি আনন্দ করব, ফুর্তি করব, সব ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে আমি নিয়ে আনন্দ পাবো না দিয়ে আনন্দ পাবো। এবার আজকে অ্যাট দ্য এজ অফ 52 আমি এটা রিয়েলাইজ করি, দেওয়ার যে আনন্দ, নেওয়ার আনন্দ অতটা হতে পারে না।
এবার এই দেওয়ার আনন্দটা বোঝার ম্যাচুরিটি আমার কবে এসছে, হয়তো লাস্ট 10 years 12 years ধরে এসছে। এবার এই ম্যাচুরিটিটা ধরো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমার মেয়েকে দিচ্ছি, রাইট? এবার আমার মেয়ে যদি এখনই আমার এক্সপিরিয়েন্সটাকে নিয়ে তার যদি আমার ওপর বিশ্বাস থাকে যে বাবা যেটা বলছে এটা ঠিকই বলছে, এবার এই বিশ্বাসের মূল্য দিয়ে সে যদি অ্যাপ্লাই করে, তাহলে সে দেখে শিখলো না ঠেকে শিখলো? দেখে শিখলো। এবার দেখে শিখলে অনেক সময় কম লাগে। অনেক বাচ্চাদের মধ্যে বা অনেকের মধ্যে আছে আমি নিজে করে দেখব তারপরে বুঝবো, কিন্তু ঠেকে শিখতে গেলে দুটো জিনিস হয়, একটা হচ্ছে টাইম চলে যায়, অনেক সময় সেই সময়টা আর ফেরত পাওয়া যায় না। যেটা ছোটবেলায়, আমি জানি না তোমার বাবা মা বলেছে কিনা, আমার বাবা মা প্রায়ই বলতো জেগে জেগে ঘুমাস না। জেগে জেগে ঘুমানো মানে কি? মানে ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি যেটা করছিস সেটার মধ্যে ডোব, তাহলে এটাই ফিউচারে তোর অ্যাসেট পরিণত হবে। সো আনকমফোর্টেবল না থেকে যদি সাকসেসফুল হতে হয়, তাহলে পিপু ফিশুর গল্পটার মতন হবে। মানে তখনকার দিনে, আমরা তো এখন ইনস্টা বলছি, তাই না? তো ইনস্টাগ্রামও আর বলছি না, ইনস্টা বলছি, এফবি বলছি। তো তখনকার দিনে যারা গল্পটা বানিয়েছিল, তখন ফেসবুকও ছিল না, তখন ইনস্টাগ্রামও ছিল না। পিপু ফিশু মানে পিঠ পুড়ছে ফিরে এসো, এইটুকুও কত শর্ট ফর্মে তারা বলেছে। মানে মেসেজ কি? শর্টকাট, স্ট্রেট লাইনের কোনো শর্টকাট হয় না। কেউ যদি স্ট্রেট লাইনে শর্টকাট করতে যায়, তাহলে সে কাটশট হয়ে যাবে। দেখুন, আমার এবার আর একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে প্রতিনিয়ত আমাদের মাথাতে এবং আমাদের চারিপাশ থেকে প্রচুর ভাবনা চিন্তা আসে। আপনি বললেন না যে একটা ভাবনাকে মনের মধ্যে রেখে দেওয়া এবং সেটাকে ভিজুয়ালাইজ করা, সেই ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমার ল অফ অ্যাট্রাকশনটাকে প্র্যাকটিস করা, রাইট? কিন্তু এই যে প্রতিদিনের কোটি কোটি ভাবনা, সেই ভাবনা থেকে আমি কোন ভাবনাটা বাঁচবো, কোন ভাবনাটা আমাকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে, সেইটা বোঝাটাও কিন্তু শক্তকর। তো সেইটা একজন মানুষ বুঝবে কি করে? যদি খুব সহজে বলি, 3টে ওয়ার্ড আমি ইউজ করব: স্টিমুলেট, অ্যাক্টিভেট, রেগুলেট। আমরা সারাদিন প্রচুর আওয়াজ শুনি, কিন্তু তার মধ্যেই যদি আমাদের নামটাকে উচ্চারণ করে, আমরা কানেক্ট করতে পারি। মানে চারিদিকে নয়েজ হচ্ছে, মাঝখানে একটা নাম উচ্চারণ হলো, সেটা নয়েজ থাকছে না, সেটা ভয়েসে কনভার্ট হচ্ছে। তার মানে আমার ভেতরের আধার মানে আমার ভেতরে যেটা রয়েছে, সেটাকে সবসময় ক্লিনিং করাটা দরকার। একটা সিম্পল কোশ্চেন, আজকের ডেটে কতজন দিনে 5 মিনিট হলেও চোখ বন্ধ করে নিজের ভেতরটা দেখেন, বা আমরা কতটা দেখি? আমি হয়তো রেগুলার একটা সার্টেন টাইমে আমি ভিজুয়ালাইজ প্র্যাকটিস করি। তুমিও হয়তো কোনো প্রোগ্রামে শুরু করার আগে সেটাকে মনে আগে দেখো। বাট রিসার্চে দেখা যাচ্ছে আজকের ডেটে মানুষ বাইরে দেখতে এতটা ব্যস্ত, ভেতরের দিকে তাকানোরই টাইম নেই। তো সেক্ষেত্রে প্রথমেই যেটা দরকার, দিস ইজ কল দ্য পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন। আমি যেটাই হতে চাইছি সেটা যদি একটু কাগজে লেখা যায়। অনেকে ভিশন বোর্ড বানায় যে যেটা হতে চায়। আমি যখন পোর্ট ট্রাস্টে চাকরি করতাম, আমি যখন প্রথম ভাবলাম ইউকেতে পড়তে যাব, আমি ইউনিভার্সিটির নাম খুঁজলাম, সেখান থেকে নামের সাথে কিছু ছবি প্রিন্ট আউট করলাম। আমি একটা কোট পরা একটা ছবি ছিল আমার, টাই লাগানো, সেই ছবিটা আমি কাগজের মধ্যে লাগালাম, এবং কোন দিন আমি ওই ইউনিভার্সিটিতে পড়তে যাব সেটা লিখলাম। এবং লেখার সাথে দুটো প্রসেস একসাথে চালালাম। একটা হচ্ছে টেকনিক্যাল প্রসেস, যে ওই টাকাটা অ্যারেঞ্জ করে আমাকে ইউনিভার্সিটিতে যেতে হবে। আরেকটা ভিজুয়ালাইজেশন প্রসেস, যে অ্যাজ ইফ আমি যেন ইউনিভার্সিটিতে পৌঁছে গেছি, তখন আমার বিহেভিয়ারাল প্যাটার্ন কীরকম হবে। আমি বাড়িতে কাঁটা চামচে খাওয়া আরম্ভ করলাম, এবং সারাদিন IELTS বলে একটি পরীক্ষা হয়, সেটার প্রিপারেশন নেওয়ার জন্য আমি 6 মাস অফিস যাইনি। মিথ্যা কথা বলে আমি স্বীকার করছি। কেন? তার কারণ ওই পরীক্ষাটাতে আমাকে পাশ করতেই হবে। আমি দুবার পরীক্ষা দিয়েছি, অ্যাজ ইফ যেন আমি পৌঁছে গেছি। অতএব এখন যেটা ঘটছে, এটা রিপ্লে ঘটছে। মানে যখনই আমি রিজেকশন খেতাম, আমি ভাবছি এটা তো রিপ্লে হচ্ছে। যেরকম টেক নেয় না, আরেকটা টেক নেয়, সেরকম এটা রিপ্লে হচ্ছে, এটা তো আমি জিতবই। যেরকম ইন্ডিয়া পাকিস্তানের খেলা, ধরো তুমি ম্যাচটা 2বার দেখে নিয়েছো, আমি জানি না, আমি তোমার ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে দেখলাম তুমি চিপস বা কিছু একটা মুখরোচক খাচ্ছ, লাস্ট বল 6 রান বাকি, ইন্ডিয়া ছক্কা মারলে তবে ম্যাচটা জিতবে, তুমি কিন্তু রিল্যাক্স, কিন্তু আমি খুব কনসিয়াস। তো মোস্ট অফ দ্য টাইম আমরা কি করি, এত কনসিয়াস থাকি, অনেক সময় আমাদের ড্রিমটাকে আমরা ভিজুয়ালাইজ করি, বিশ্বাস করতে পারি না। ভিজুয়ালাইজ করছি কিন্তু বিশ্বাস করতে পারছি না। কিন্তু ওইখানে বিশ্বাসটা খুব কাজ করে। আর বিশ্বাসটা কাজ করার জন্য প্রত্যেকেরই জীবনে কিন্তু একজন গুরু থাকা দরকার। যে গুরুটা না থাকলে অনেক সময় সেই বিশ্বাসটা জন্মায় না। যেরকম তুমি একটু আগেই আমাদের PM স্যারের কথা বলছিলেন, সেখানেও কিন্তু একজন গুরুর কথা বলেছিলেন অবশ্যই, এবং যে ক্ষেত্রে একটা চাইনিজ প্রভাব আছে, যে জীবনে যদি গুরু থাকে 2000 বছরের ডিস্টেন্স 2 মিনিটে ক্রস করা যায়। আর জীবনে যদি গুরু না থাকে 2 মিনিটের রাস্তা 2000 বছর লেগে যেতে পারে।
মানে কিভাবে আমি আমার ব্রেনকে রিপ্রোগ্রাম করে আমার যে ফ্রিকোয়েন্সিকে কানেক্ট করব, এটা কিন্তু আমাকে আনতে হবে। একটা সহজভাবে যদি বলি আজকের দিনের বড়দের বা ছোটদের জন্য, আমরা সবাই অর্জুনের কথা জানি, মহাভারতের ক্যারেক্টার, রাইট? অর্জুনের বিখ্যাত কথা কি? অর্জুন খালি নাকি চোখই দেখতে পেতেন, চোখ, আর কিচ্ছু দেখতে পেতেন না। আর ঠিক সেই জায়গায় তার ছেলে অভিমন্যু চক্রব্যূহের মধ্যে ঢুকে আটকে গেছিল। আজকের ডেটে ম্যাক্সিমাম মানুষ ভিজুয়ালাইজ করেন, কিন্তু ভিজুয়ালাইজ থেকে অ্যাকচুয়ালাইজ হতে পারছে না, তার কারণ ডিজিটাল ডিটক্স হতে হবে আজকের দিনে। আমরা ভেরি ইম্পর্টেন্ট। অতিরিক্ত পরিমাণে কিন্তু মোবাইল ইউজ করছি, আমরা সবাই করছি, কিন্তু কোথায় থামতে হবে বুঝতে পারছি না বলে ভিজুয়ালাইজ করার জন্য যে মনকে একটু শান্তভাবে দেখা, যেরকম আমি যদি যারা পডকাস্টে আছেন তাদেরকে আমি যদি রিকোয়েস্ট করি, জাস্ট 1 মিনিট ঘড়িতে অ্যালার্ম দিয়েও যদি সম্ভব হয় চোখ বন্ধ করে একটু যদি আমরা ব্যাকে যাই, ছোটোবেলার দিকে যাই, মানে যদি এভাবে ভিজুয়ালাইজ করা যায় যে আমি চোখ বন্ধ করব, সামনে একটা স্ক্রিন, বাঁ দিকে দেখতে পাচ্ছি আমার ছোটোবেলা থেকে আজ অবধি বিভিন্ন ধরনের ঘটনা, কিছু ভালো কিছু খারাপ, কিন্তু আমি ভালো ঘটনাটাকে কানেক্ট করে আমি কি হতে চাই আমার রাইট দিকে দেখব, এবং রাইট দিকে আমি কালারফুল একটা পিকচার দেখব যেটা আমি হতে চাই। আমি যদি রোজ এটা প্র্যাকটিস করতে পারি যে আমরা বাঁ দিকটাকে অতীত রাখবো আর ডান দিকটাকে ভবিষ্যৎ রাখবো, ডান দিকের ছবিটাকে দেখবো ভেরি কালারফুল আর বাঁ দিকের ছবিটাকে দেখবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর ঠিক সেই ডটগুলোকে কানেক্ট করব যেটা আমি হতে চাই আর হওয়ার জন্য আমাকে কি কি করতে হবে। আমরা অনেক সময় বলি সাকসেসফুল হয়ে আমরা ডিসিপ্লিন হব, কিন্তু অ্যাকচুয়াল ওয়ার্ডটা হচ্ছে আমি ডিসিপ্লিন হব বলে সাকসেসফুল হব। অনেকেই এটা বলেন যে যেদিন আমি খুশি হব সেদিন থেকে আমি সিরিয়াস হব, কিন্তু আমি সিরিয়াস না হলে খুশি হতে পারবো না। তার মানে আগে কোনটা সেটা কিন্তু আমাদের বুঝতে হবে, ভেতর থেকে আগে নিজেকে প্ল্যানটা তৈরি করতে হবে, সেই প্ল্যানের সাথে নিজেকে এডুকেটেড রিস্ক নেওয়ার এবিলিটি থাকা দরকার, যেটার জন্য গুরু দরকার। একদমই তাই। আমি ইনফ্যাক্ট আপনাকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি, সেটা নিয়েও আপনার মতামতটা জানতে চাইব। সেটা হচ্ছে যে এই কথার সূত্র ধরে অনেকেই বলেন যে মানে হয় না যে একজন কোম্পানির সিইও 16 ঘন্টা বা 12 ঘন্টা কাজ করছে ইত্যাদি খবর যখন উঠে আসে, আমি অনেককে বলতে শুনেছি আমিও 5 কোটি টাকা মাইনে পাই তখন আমি এটা করব বছরে। কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল লাইফে তো উল্টো, যে আমি এতটা পরিশ্রম করলে তবে একদিন 5 কোটি টাকা মাইনে পাবো। তা আমার মনে হয় যে এই যে মানুষের দেখাটা উল্টো, এইটাও একটা মেন্টালিটিটা এফেক্ট করে ভবিষ্যতে, হ্যাঁ অ্যাকচুয়ালি ফিউচারে প্রোগ্রেস করতে। এইটা নিয়েও আপনি যদি একটু বলেন। আমি নিজের জীবনে যেটা অ্যাপ্লাই করেছি সেটা বলি, যে প্রথম কথা হলো যে 5 কোটি টাকা মান্থলি রোজগার করতে চায়, এরকম যদি 4টে সাকসেসফুল লোক সৎভাবে 5 কোটি টাকার জায়গায় পৌঁছেছে, তার ডেলি লাইফস্টাইল কি আছে। আমরা যদি দেখি যে একজন সাকসেসফুল স্পোর্টস পার্সন যে অলিম্পিকে মেডেল পেয়েছে, সে কি কোচের আশায় বসে আছে যে সে প্র্যাকটিস করাবে, না নিজের প্র্যাকটিসটা নিজে করছে। মানে প্রথমেই হচ্ছে একটা ডিসিপ্লিন রুটিনের মধ্যে থাকাটা খুব দরকার, যে আমি অ্যাচিভ করার পরে যে লাইফস্টাইল আমি মেনটেন করব সেটা এখন থেকে প্র্যাকটিস করব। আমার নিজের জীবনের কথা বলি, আমি যখন একটি গভর্নমেন্ট অফিসে ছিলাম, যেখানে আমি গোল মিস করেছিলাম বলে আমি ঘুমের ঘোরে সেখানে টুর্নামেন্ট খেলতে গেছি, সকালবেলা উঠে দেখি আমার গলায় জুতো, পুরো টিমের জুতোটা রাখা ছিল। এটা ট্রু স্টোরি কিন্তু আমার নিজের জীবনে। তখন আমার প্রথমেই রাগ উঠেছিল যে পুরো জুতোগুলো, ঘটনাটা বম্বের ঘটনা, মেরিন ড্রাইভে গিয়ে সবার জুতো ফেলে দেবো, যা হয় হবে। কিন্তু আমার এক বন্ধু বলেছিল, দেখ ওটা করলে তুইও কিন্তু ওদের মতন হয়ে গেলি, তুই আজকে এটা থেকে একটা শপথ নে যে তোকে এমনভাবে ইনসাল্ট করেছে, এমনভাবে তুই নিজেকে তৈরি করবি, একদিন ওরাই তোকে ফুলের মালা পরাবে। অ্যান্ড উইথ অল ডিউ রেসপেক্ট আমি সেটাকে পজিটিভভাবে নিই, এবং সেই দিন থেকে আমার মিশন অ্যান্ড ভিশন ছিল একদিন নিজেকে এমনভাবে এমন জায়গায় নিয়ে যাব যে সত্যিই সেদিন হবে। এবং যে গভর্নমেন্ট অর্গানাইজেশনটি আমি ছেড়ে দিই, সেই গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে লাস্ট 3 মাস আগে দুবার আমার কাছে ফোন আসে যে স্পোর্টস অফিসারের পোস্ট খালি, আপনি কি জয়েন করবেন। সেকেন্ড ফোনটা আসে সেই ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছ থেকে, ফোনটা আসে যে আমরা চাইছি আপনাকে দিয়ে ট্রেনিং করাবো, আপনি কি আমাদের ইনস্টিটিউশনের ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং করাবেন। মানে যারা আমাকে ইনসাল্ট করলো, আজকে তাদেরই হায়ার অথরিটি আমাকে ডেকে পাঠালো, তার কারণ একটাই, আমি আমার নিজের এবিলিটি এবং নিজের ক্যাপাবিলিটিটাকে এমন জায়গায় হয়তো নিয়ে যাওয়ার চেষ্টা করেছি যে কারণে আমাকে ভ্যালু দেওয়া হয়েছে। এই ভ্যালুটা তখনই একটা মানুষ পায় যখন কোনো সময় তাকে যদি রিজেক্ট করা হয় বা তাকে যদি ভাঙাও হয়, সে যেন লক্ষ্য থেকে না সরে যায়। আমরা
অর্জুনের গল্পের সাথে আরেকজন জানি একলব্যর গল্প। একলব্যর কিন্তু সেই অর্থে গুরু ছিল না, কিন্তু খালি দেখে 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 সেই কিন্তু শিখেছিল। এবং ওই একলব্যকে বলা হয় বিরাট বড় যোদ্ধা ছিল, যে কারণে সে গুরু দক্ষিণা হিসেবে তার বুড়ো আঙুল অবধি কেটে দেয়। মানে খালি দৃষ্টি দিয়েও কিন্তু অনেক কিছু করা যায়, কিন্তু চোখ আর কানকে কানেক্ট করার জন্য খুব দরকার ভিজুয়ালাইজেশন প্র্যাকটিস করা। পৃথিবীর সমস্ত বড় প্লেয়ার, বিরাট কোহলি থেকে আরম্ভ করে জোকোভিচ থেকে আরম্ভ করে যত বড় বড় আর্টিস্ট আছে, আমার কাছে রিসেন্টলি বম্বে থেকে অ্যাজ ওয়েল অ্যাজ কলকাতার একজন বিখ্যাত আর্টিস্ট এসছে ভিজুয়ালাইজেশন শিখতে। তার বক্তব্য, আমি জানি আমি যে ফিল্ডে কাজ করি, যদি আমি জিনিসটাকে ভিজুয়ালাইজ না করতে পারি তাহলে আমি অ্যাকচুয়ালাইজ করতে পারবো না। আর ভিজুয়ালাইজ করাটা একটা প্র্যাকটিস, একটা প্রসেস। তার কারণ গোল অনেকেই দেখতে পারে, কিন্তু কতজন প্রসেসে চোখ রাখে। মানে ব্যাপারটা যদি এভাবে দেখি, এভারেস্টে আমরা সবাই উঠতে চাইছি, ভার্চুয়াল এভারেস্টে, কিন্তু চোখটা এভারেস্টে রাখলে হবে না, মনে রাখতে হবে এভারেস্ট, চোখটা থাকবে কিন্তু এভরিডে অ্যাক্টিভিটিতে। মানে প্রত্যেক দিন আমি কি করছি সেটা কি আমার গোলের দিকে নিয়ে যাচ্ছে? 60,000 থটস প্রত্যেক দিন রিসার্চ বলছে আমাদের মাথায় নাকি ঘুরপাক খায়। এই 60,000 থটসের মধ্যে 92% থটস নাকি নেগেটিভ। এটা আমি বলছি না, এটা বিভিন্ন ধরনের ব্রেন নিয়ে যারা রিসার্চ করেন তারা বলছেন। মানে ব্যাপারটা অনেকটা এরকম, এই দু কান আর দু চোখ দিয়ে অনেক ইনফরমেশন ঢুকবে, কিন্তু কোন ইনফরমেশনগুলোকে বার করে দেবো আর কোন ইনফরমেশনটা ঢুকে হেড অ্যান্ড হার্টে ধরবো, সেই বোধ আর বিচার আর বুদ্ধিটা থাকা দরকার। যদি আজকের জেনারেশনকে নিয়ে বলি, ইনস্টাগ্রাম নাকি থাকতেই হবে, এফবি নাকি থাকতেই হবে, স্ন্যাপচ্যাট নাকি থাকতেই হবে, না হলে বন্ধুদের কাছে প্রেস্টিজ নেই। অ্যাজ ওয়েল অ্যাজ গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যদি না থাকে তাহলে তুই লাইফে কী করলি? এটা যদি কারোর মিশন ভিশন থাকে, সে তার লাইফে 5 বছর বাদে যেখানে পৌঁছাবে। আর একজনের মিশন ভিশন আমি দেশ 10-এর জন্য কাজ করব, বা আমি কর্মসংস্থানের জন্য 200 কোটি টাকার কোম্পানি তৈরি করব, তার কিন্তু ইনস্টাগ্রাম, ফেসবুক বা স্ন্যাপচ্যাট না থাকলেও করতে পারে, যদি তার গুরু থাকে এবং ভিশনকে আর মিশনকে সে যদি কানেক্ট করতে পারে, যেটাকে কানেক্ট দ্য ডট বলা হয়। এই সূত্র ধরেই বলছি, আমি যখন ল অফ অ্যাট্রাকশন নিয়ে এপিসোড করব বলেছিলাম, তা অনেক তো জেনজিয়ের ছেলেমেয়েরাও আমাদেরকে ফলো করে। তো একজন আমাকে জিজ্ঞেস করেছিল একটা অনুষ্ঠানে যে, স্যার আপনি যখন ল অফ অ্যাট্রাকশন নিয়ে পডকাস্ট করবেন বা যদি মৃণাল স্যার আসেন, জিজ্ঞাসা করবেন যে আমার একটি মেয়েকে খুব ভালো লাগে, তা আমি যদি সারাদিন তার কথা ভাবি, সে কি সত্যি আমার হয়ে যেতে পারে? তো এটা অদ্ভুত একটা প্রশ্ন এসেছিল, আপনি যেহেতু বললেন আমার মাথায় এলো। এবার এটা শুধু আমার মনে হয় ওই ছেলেটির না, ওই বয়সের যারা 18, 19, 20, 22 বছর বয়সের, এটা অনেকেই ভাবে। আপনার কি মনে হয়? এরকম বহু ঘটনা আমার কাছে বহুবার এসছে, যে আমার সাথে এরকম, আমার পাড়ার একটি মেয়েকে আমার এত ভালো লাগে, তার জন্য আমি সব কিছু করতে রাজি আছি, আমি কি করলে তাকে পাবো। আমি একটা কথা বলতে পারি যেটা আমার অভিজ্ঞতা এবং আমার পড়াশোনা থেকে, যেটা খুব ইম্পর্টেন্ট। একটা স্পেসিফিক কাউকে পাওয়ার পিছনে কারণ কি? আলটিমেট তো ফিলিংস। এবার কোনো কিছু থেকে যদি আমি সেই ফিলিংসটা পাই, কোনটা বেশি ইম্পর্টেন্ট, ওই ফিলিংসটা না এক্স্যাক্টলি ওইটাই দরকার? যেরকম আমি তো হকি খেলে ভেবেছিলাম ইন্ডিয়ার জার্সি পরবো, আজকে যদি সত্যি হকি খেলে ইন্ডিয়ার জার্সি পরতাম, তাহলে হয়তো 2-3 বছর, 4 বছর, 5 বছর, রাইট, তাহলে হয়তো এই মৃণাল চক্রবর্তীর জন্ম হতো না। হতে তো পারে আপনি যাকে চাইছেন, যদি সে আপনার জীবনে না আসে তাহলে কি বিরাট ক্ষতি হয়ে যাবে? এরকমও তো হতে পারে তার থেকেও বেটার কিছু আপনার জন্য ওয়েট করছে। রিসেন্টলি একটা ঘটনা নয়, এটা প্রায় 12 বছর আগেকার ঘটনা। ছেলেটি আজকের ডেটে ইউএসএতে খুব সফল একজন খুব বিখ্যাত মানুষ, নামটা বলছি না তার প্রাইভেসির জন্য। ছেলেটি কোনোভাবে একটি স্পেসিফিক মেয়েকে ভালোবাসতো, এবং ছেলেটি প্রায়ই আসতো আমার কাছে, বলতো আমি মেয়েটিকে ভালোবাসি কিন্তু বলতে পারছি না। তো আমি একদিন বললাম, বলতে না পারলে কিন্তু হবে না, বলতে হবে। সে বলছে যদি বলি, যদি না বলে তাহলে তো যে বন্ধুত্বটা আছে সেটাও কেটে যাবে। আমি বললাম হতে তো পারে তুমি যদি না বলো, অন্য কেউ যদি তাকে বলে, সে তোমাকে কিভাবে ভাবছে তুমি জানো না, সেক্ষেত্রে তোমার মুখ খোলা উচিত। সে একদিন সাহস করলো, সে আমাকে বললো স্যার আমি আজকে বলবই। যথারীতি সেই দিন সিনেমার ক্লাইম্যাক্সের মতন ঘটনা, আমি হাতে বলটা সেই জন্যই নিলাম দেখানোর জন্য। সে তো গেল, সে বলবেই। এবং যখন ঠিক বলতে যাচ্ছে, ঠিক উল্টো দিকে সেই মেয়েটিও তখন বলছে আজকে তোমাকে একটা দারুণ খবর শোনাবো। ছেলেটিও বলছে আমি তোমাকে দারুণ খবর শোনাবো। মেয়েটি হাত তুলে বলছে লেডিস ফার্স্ট, আমি আগে বলবো। ছেলেটি বললো ওকে। বলে আজকে
তোমাকে যে কথাটা কোনোদিনও বলিনি বলবো, ইউএস থেকে আমার সেই বন্ধু আসছে, যে ছোটবেলার বন্ধু, যাকে আমি মনে মনে ভালোবাসতাম, সে আমাকে অ্যাপ্রোচ করেছে বিয়ের জন্য, আমরা সেই জন্য মিট করতে যাচ্ছি, আর তুমি আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে যাবে। তারপরে বলার পরে যখন ছেলেটিকে বলছে তুমি তোমার গুড নিউজটা দাও, তখন সে বলতে পারেনি তার গুড নিউজ, সে কথাটা ঘুরিয়ে তখন বলল আমার মা আর বাবা তোমাকে বাড়িতে ইনভাইট করেছে, এটাই আমার কাছে গুড নিউজ, কথাটা ঘুরিয়ে দেয়। এবং ইমিডিয়েটলি ওই ঘটনা থেকে বেরিয়ে আসার পর সে এমন কিছু অ্যাটেম্প নেয় যেটা তার জীবনকে শেষ করে দেওয়ার মতন। সামহাউ সেই অ্যাটেম্পে সে ফেল করে এবং আমার চেম্বারে এসে আমাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি, স্যার এত বড় ধাক্কাটা আমি খেলাম, আমি তো খুব পিওর ছিলাম। আমি আমার মতন করে তাকে একটা কথাই বললাম, যেরকম আমাকে আমার গুরু শিখিয়েছিল, যে তোমার কাছে যদি এটা খারাপ লেগে থাকে তুমি এটার পজিটিভ সাইনটা নাও, হয়তো সামথিং বিগার ইজ ওয়েটিং ফর ইউ, নট ইন সেন্স অফ গার্লফ্রেন্ড, হয়তো অন্যদিকে অন্যভাবে। সে জানতে পারলো ছেলেটি তখনকার দিনে আর্নিং নাকি ইন্ডিয়ান কারেন্সিতে 10 লক্ষ টাকা। ছেলেটি ওটাকে পজিটিভভাবে নিয়ে সে ডিসাইড করলো যে আমি নিজেকে দেখিয়ে দেবো আমিও কি পারি। আজকের দিনে ছেলেটি প্রায় 1,500 কোটি টাকার মালিক, এবং নট অনলি দ্যাট, ওই 1,500 কোটি টাকার সাথে সে তার সম্পত্তি এত বানিয়েছে, এবং এখনও ইউএস থেকে আমাকে সে যোগাযোগ রেখে একটা কথা বলে, থ্যাংক ইউ স্যার, সেদিন যদি আমি উইথ অল ডিউ রেসপেক্ট টু মাই ফ্রেন্ড, মানে সকল যে তার গার্লফ্রেন্ড ভেবেছিল, আমি যদি তাকে বিয়ে করতাম আমার জীবনের এত বড় দিকটা হয়তো খুলতো না। ওই জোহারি উইন্ডোর কথা একটু আগে বলছিলাম, যে আমাদের মনের মধ্যে অনেক দরজা থাকে না, সেই দরজার দিকে আমরা অনেক সময় তাকাই না, যে কারণে আমরা যেটা চাই সেটা না দেখে আমরা যেটা চাই না সেই দিকে অনেক সময় ফোকাস হয়ে যায়। মানে অনেক সময় নিজেকে একটু চেক করা উচিত, যে কারণে ইংলিশে একটা কথা আছে, অডিট ইয়োর থট, অডিট ইয়োর ওয়ার্ড, অডিট ইয়োর অ্যাকশন, অডিট ইয়োর হ্যাবিট, অডিট ইয়োর ক্যারেক্টার, অডিট ইয়োর ডেস্টিনি। সো আমরা বলি না আমাদের ভাগ্যে লেখা আছে, ভাগ্যে না থাকলে কি হবে। রিসার্চের ভাষায় যদি বলি, ভাগ্য আর কর্মের আমার অভিজ্ঞতা থেকে বলি, আমার মতন করে, ইভেন্ট মাল্টিপ্লাই বাই রেসপন্স ইজ ইকুয়াল টু আউটকাম। ইভেন্টের ওপর আমাদের কোনো কন্ট্রোল নেই, কিন্তু রেসপন্সের ওপর আমাদের কন্ট্রোল আছে, আর রেসপন্স ইজ অল অ্যাবাউট 85%। মানে আমি সিচুয়েশন থেকে কিভাবে রেসপন্স করব। পা কেটে গেল, সে কিন্তু লোকের কাছে দয়া মায়ার জন্য হাত পাততে পারত, সেটা না পেতে সে চড়ে উঠলো এভারেস্টে। একদমই তাই। কানে শুনতে পাচ্ছে না, সে মুখ দিয়ে একটা পাইপ দিয়ে তার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে হাত রেখে সে মিউজিক কম্পোজ করে ফেললো, বিটোভেন। থমাস আলভা এডিসন যখন তার ফ্যাক্টরি আগুনে দাউ দাউ করে জ্বলছে, সবাই বলছে তোমার সব কিছু জ্বলে গেল, সে হাসতে হাসতে বলছে সব কিছু জ্বলে যায়নি, আমার যত নেগেটিভ ছিল সবগুলো জ্বলে গেল, আমার ভালো জিনিসগুলো এখন এখানে ধরা আছে, নেগেটিভগুলো আমি জানতাম না, আমি ওই ভালো জিনিস দিয়ে উইদিন এ মান্থ সে কিন্তু বাল্ব আবিষ্কার করেছে। আপনি একটা কথা বলুন যে তাহলে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে ডেস্টিনি। অনেকেই বলে ভাগ্যে যা আছে সেটা হয়ে যাবে। তাহলে থ্রু দ্য ল অফ অ্যাট্রাকশন আমার ভাগ্যের পরিবর্তনটাও কি সম্ভব? যদি প্রশ্নটাকে এভাবে তুমি যেভাবে করেছো, আমি যদি এভাবে ইন্টারপ্রেট করি, সবই তো ইন্টারপ্রেশনের খেলা। আমি বললাম 2 আর 2 কত হয়, কেউ বলবে 0, কেউ বলবে 22, কেউ বলবে 4। আমি অবশ্যই বলবো ভাগ্য আমরা জানি না, আমরা কর্ম জানি, আমরা কর্ম জানি। আর আমাদের ভেতরে সেই কর্মের দ্বারা আমরা যদি নিজেকে ম্যাগনেটিক ডিভাইস ভাবা আরম্ভ করি, তাহলে আমি রাইট ফ্রিকোয়েন্সিতে নিজেকে কিন্তু কানেক্ট করতেই পারবো। যে কোনো মানুষকে দিয়ে যদি দেখি, আজকের স্বাধীনতা যেটা আমরা পেয়েছি, আমরা যে ভারতবর্ষে যে স্বাধীন বলি, খেয়াল করে দেখো স্বাধীনতার আগে যারা দেশের জন্য কাজ করেছে তারা সেলফলেসলি কাজ করেছে। উইথ অল ডিউ রেসপেক্ট, আজকে যদি আমরা চারপাশ তাকিয়ে দেখি, রাজনীতি যারা করছেন কতজন সেলফলেসলি করছেন, তারা দেশ দশের জন্য কতটা করছেন, কতটা নিজের জন্য করছেন। কথাটা শুনতে খারাপ লাগতে পারে, এই কথাটা বিতর্কিত ওয়ার্ড হতে পারে, আমার মনে হয় এই সেলফলেসলি করার মানসিকতাটা থাকা দরকার। তাহলে কিন্তু নিজের মতন করে অনেক কিছু করা যায় যেটা করতে পারতাম না। অনেক মানুষ এসে বলেন যে স্যার আপনি জানেন না, আপনার কথাগুলো দিয়ে আমি আমার দিন শুরু করি। আমি বললাম আমি নিজে জানি না, আপনি আমাকে বলছেন বলে বিশ্বাস করুন। আমি একটা ভিডিও পোস্ট করেছি, আমার পোস্টের 10 মিনিট বাদে সে আমাকে ওই ভিডিও নিয়ে একটা বই লিখে পাঠিয়ে দিল, যে আপনার ওই কথা শুনে আমার ভেতরে যে ফিলিংসগুলো হয়েছে সেটা বলা। বিশ্বাসের উপরেও একটা গল্প বলবো। বিশ্বাসের উপরে কিন্তু পুরো পৃথিবী দাঁড়িয়ে আছে, এবং আজকের ডেটে আমরা মন্দিরে গিয়ে প্রার্থনা করি বা মসজিদে গিয়ে আমরা প্রে করি, সবই কিন্তু বিশ্বাসের একটা বিরাট বড় ক্ষমতা।
সো আমরা যদি বিশ্বাসের উপরে বিশ্বাস না রাখি, নিজেকেই ডাউট করি তো অনেক সময়, হবে তো, পারবো তো। মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি, তার আগেই প্যানিক করছি। আইআইটি পরীক্ষা দিতে যাচ্ছি, তার আগে আমি আইআইটি পাবো না। 2 বছর বাকি, একটি ছেলে এসছে বলছে আমি তো আইআইটি পাবো না, যেখানে পাবো সেখানে পড়বো। আরেকটি ছেলে এসে বলছে আমি আইআইটিতেই পড়বো, আপনি সেইভাবে প্ল্যান বানিয়ে দিন, পাওয়াটা আমার হাতে নেই, দেওয়াটা আমার হাতে আছে। ওই একটা কথাতে ছেলেটা কিন্তু ক্র্যাক করেছে। তার কারণ ও একটা জিনিস বুঝে গেছে, যেটা তার কন্ট্রোলে নেই সেটাতে ফোকাস করে লাভ নেই, তাই না? আমার কন্ট্রোলে কি আছে? আমার কর্ম, আর কর্মের সাথে ডিস্ট্র্যাকশনটাকে কাটানো। আজকের দিনে ডিস্ট্র্যাকশন খুব হাই, তার জন্য কনসেন্ট্রেশন খুব লো হয়ে গেছে। সেই ডিস্ট্র্যাকশন হাঁটিয়ে লক্ষ্যের দিকে তাকিয়ে এগোনোর জন্য সবসময় কিন্তু বিলিভ করতে হবে যে ল অফ অ্যাট্রাকশন ইট ওয়ার্কস। যেরকম একটু আগে আমরা কথা বলছিলাম দেশলাইয়ের কাঠি নিয়ে, সাধারণ কিন্তু অসাধারণ। কিরকম? লক্ষ লক্ষ গাছ জঙ্গলে থাকে, রাইট? এই একটু এই যে দেশলাইয়ের কাঠির এইটাও কিন্তু সেই কাঠ দিয়েই তৈরি, কিন্তু এইটুকু বারুদ কিন্তু পুরো জঙ্গলকে কি করে দিতে পারে? জ্বালিয়ে দিতে পারে। মানে ব্যাপারটাকে যদি এইভাবে দেখা যায় যে এই যে আগুন, এই আগুনটা কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। ব্যাপারটাকে যদি এভাবে দেখা যায় যে পৃথিবীতে বহু মানুষ সফল হচ্ছে, তার কারণ তারা জানে যে আমার ভেতরে যেটা আছে সেটার ব্যাপারে আমি কাজ করছি কিনা। যেরকম এই দেশলাইয়ের কাঠির সাথে আমি পেন্সিল বক্সের এক্সাম্পল দিতে পছন্দ করব। আমাদের লাইফটা না, প্রত্যেকেরই লাইফটা অনেকটা পেন্সিল বক্সের মতন। মানে পেন্সিল বক্স সে স্বপ্নে দেখতে পাচ্ছে তাকে একটা বাক্সে ভরে পৃথিবী নামক জায়গায় পাঠানো হচ্ছে, এবং সে যখন অলমাইটির কাছে প্রশ্ন করা হচ্ছে আমাকে কোথায় পাঠানো হচ্ছে, বলে দেখতে থাকো না তোমার সাথে কি ঘটে। সে দেখলো এই বাক্সটা কোনো একটা দোকানে কেউ কিনে নিয়ে গেল এবং দোকানে রাখলো। দেখলো একটা ছোট্ট বাচ্চা সেখান থেকে একটা পেন্সিল কিনলো এবং পেন্সিল কিনে নিয়ে সে ঘরে গেল। ঘরে নিয়ে শার্পনার দিয়ে সে মাথাটাকে কাটলো। শার্পনার দিয়ে যখন পেন্সিলটাকে কাটা হচ্ছিল, পেন্সিলটার কিন্তু খুব যন্ত্রণা হচ্ছিল, কিন্তু কাটার পর যে লিড বেরোলো, সেই লিড দিয়ে বাচ্চাটা একটা ছবি আঁকলো, আর সেই ছবিটাই পৃথিবী বিখ্যাত ছবিতে পরিণত হলো। আমরাও কিন্তু এই পেন্সিলের মতন আমাদের এই ভেতরের যে নিব, ভেতরের যে লিড, এইটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। আমরা বাইরে যেটা রয়েছি, যেটা সবাই দেখছে, সেটা যত না ইম্পর্টেন্ট, আমাদের ভেতরের এই লিডটাকে কতটা আমরা ক্লিন করতে পারছি, কতটা আমরা নিজেকে টিউন করতে পারছি, সেটা কিন্তু আমাদের দরকার। আমাদের নিজেদের এই পেন্সিল বক্সের মতন পৃথিবীতে আসা আর কিছু করে যাওয়া, সেটার উপরে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। যে কারণে একটা খুব সুন্দর গল্প আছে, 2 বন্ধু রাম আর শ্যাম নদী দিয়ে যাচ্ছে, নদীর পাশ দিয়ে হঠাৎ করে রাম দেখলো শ্যাম তাকে একটা জোরে থাপ্পড় মারলো। রাম অবাক হয়ে শ্যামের দিকে তাকালো, ভাবলো আমাকে মারলো কেন? ও বালির মধ্যে লিখলো, যেহেতু নদীর পাড় দিয়ে যাচ্ছে, যে শ্যাম আমাকে মেরেছে। কিছুক্ষণ বাদে দুজনেই নদীতে নেমেছে। রাম জলে ডুবে যাচ্ছে দেখে শ্যাম তাকে বাঁচিয়ে আনলো। রাম উঠেই একটা পাথরের মধ্যে এইভাবে ছেনি হাতুড়ি দিয়ে লিখলো যে শ্যাম আমাকে বাঁচিয়েছে। শ্যাম হাসতে হাসতে জিজ্ঞেস করলো, দেখো ভাই, আমি তোমাকে মারলাম, তুমি লিখলে বালিতে, আমি তোমায় বাঁচালাম, তুমি লিখলে পাথরে, কেন? রাম হাসতে হাসতে বলল, বালিতে লিখেছি এই কারণে, তুমি আমার সাথে যা করেছো সেটাকে আমি ফরগিভ অ্যান্ড ফরগেট করে দিতে চাইছি। আর পাথরে লিখলাম এই কারণে, তুমি আমার জন্য একটু হলেও যে ভালোটা করোনি, আমার জীবন বাঁচিয়েছো, সেই জন্য পাথরে। আমরা সাধারণ জীবনে কতজন এটা করতে পারি যে আমার জীবনে কেউ আমার দুঃখের সময় যদি কেউ উপকার করে থাকে, তার কথাটা মনের ধরে রেখে যদি আমি এগোতে পারি, আর কে আমার ক্ষতি করেছে সেটাকে যদি ফরগিভ ফরগেট করতে পারি, তাহলে 80% ক্লিয়ারিটি কিন্তু এসে গেল। আমরা ঠিক উল্টোটা করি। কে আমাকে কি করেছে, বহু মহিলাকে দেখেছি, উইথ অল ডিউ রেসপেক্ট, আফটার ম্যারেজ বা ম্যারেজের 3-4 বছর পরে তার রিলেশনশিপ নিয়ে প্রচুর কমপ্লেন, কিন্তু একটা দিন সেখানে ভালোও হয়তো কিছু হয়েছে। মানে কোনটাকে ধরবো আর কোনটাকে ছাড়বো, এই বোধটা কিন্তু আমাদেরকে থাকতে হবে। আমি পার্সোনালি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যেটা দরকার নেই সেটাকে আমরা ভেতরে রাখি। যদি আমি তোমাকে বলি, অতীতের কতগুলো ঘটনা তোমার মনে আছে যেখানে তোমাকে ইনসাল্ট করা হয়েছিল, আর অতীতের কতগুলো ঘটনা তোমার মনে আছে যেখানে তুমি রেসপেক্ট পেয়েছিলে অন্যভাবে। তুমি দেখবে সাধারণভাবে এই প্রশ্নটা যদি আমার শ্রোতারাও নিজেকে নিজে করে, দেখবে 10টা 12টা 15টা মনে পড়ে যাবে তার জীবনের দুঃখের জায়গাগুলো। আমরা উইথ অল ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, মাইন্ড করবেন না, অনেকটা দুঃখ বিলাসীও হয়ে গেছি। অনেক সময় দুঃখ না পেলেও ভাবছি আমার লাইফে দুঃখ নেই কেন, তার মানে কি আমি সব ঠিক হয়ে গেল, তার মানে বড় বিপদ আসছে।
কিন্তু আমি যদি সবসময় এভাবে ভাবতে পারি কভি খুশি কভি কভি গম, গম। এটা তো থাকবেই, ওর মধ্যে দিয়েই তো ব্যালেন্স বুঝতে হবে। হুম। অন্ধকার না থাকলে যেরকম আলোর মূল্য বোঝা যায় না, সেরকম আলো থাকলেও নিজেকে তৈরি রাখা, অন্ধকার আসলেও যেন আমি নিজেকে এমনভাবে তৈরি রাখতে পারি যাতে আমি বেরিয়ে আসতে পারবো। আবার এটার জন্যই তুমি হয়তো মনে থাকবে আগেরবার আমরা একটা বইয়ের কথা বলেছিলাম, যে বোঝে সে খোঁজে, যে বইটা পড়ে অনেকেই তোমাকেও জানিয়েছে বা আমাকেও জানায় যে বইটার মধ্যে অনেক কিছু লেখা আছে যেটা হুম। থেকে তার মনের অনেক ক্লিয়ারিটি এসছে। একদমই তাই। আমি মানে ফাইনালি আর একটা কথাও জিজ্ঞাসা করব, যে আপনি যে মাইন্ডের কথা বলছেন, ল অফ অ্যাট্রাকশনের কথা বলছেন, এই প্রশ্নটা আমার কাছে এসছিল যে অনেকেই মনে করে যে ল অফ অ্যাট্রাকশন বা কোনো কিছু ভিজুয়ালাইজ করার জন্য বা বিলিভ করার জন্য একটা স্ট্রং মাইন্ডের দরকার হয়। এবার অনেকেই নিজেকে স্ট্রং মাইন্ডের মনে করে না, অনেকে ভাবে যে আমি খুব দুর্বল, আমি একটু উইক মাইন্ডের, আমি অমুক অমুক বিষয়ে ভয় পাই ইত্যাদি। সো এই ল অফ অ্যাট্রাকশনটা কি শুধুমাত্র যারা মেন্টালি খুব টাফ তাদের জন্য, নাকি যারা একটু উইক তারাও চেষ্টা করলে হতে পারে? রাইট। যদি এটাকে একটু সায়েন্সের ভাষায় বলি, হুম। ফিজিওলজি আর সাইকোলজিকে কানেক্ট করে, তোমার আমার পৃথিবীর প্রত্যেকটা মানুষের যে ফিলিংস, সেটা কিন্তু হরমোনাল চেঞ্জেসের জন্য হচ্ছে। একদমই তাই। আমরা যে দুঃখ পাই, আমরা যে কষ্ট পাই, আমরা প্যানিক করি, প্রচুর বাচ্চা আজকের দিনে প্যানিক করছে, প্রচুর মানুষ যখন কটাতে হঠাৎ করে শাটডাউন হয়ে যাচ্ছে, কর্টিজল, অ্যাড্রিনালিন রাশ। হুম। এবার এই ধরনের হরমোনাল যে চেঞ্জেসগুলো হচ্ছে, তার জন্য আমাদের ফিজিওলজি বিরাটভাবে রোল প্লে করে। স্পাইনটা ম্যাক্সিমাম মানুষের দেখা যাচ্ছে আজকের দিনে শিক দ্বারা নেই বা শিক দ্বারা বেঁকে গেছে। রাইট, এ কথার অন্যরকম মানে করা উচিত হবে না, আমি কথা প্রসঙ্গে বলছি। শিক দ্বারা বেঁকা মানে 99% আজকের দিনের মানুষ এভাবে হয়ে গেছে, কেননা মোবাইল যখন আমরা ইউজ করি, আমাদের হাত দুটো কিন্তু এইভাবে ইউজ করি। এবং এই যে এখানে যে আমাদের লাংস, যেখানে ম্যাক্সিমাম অক্সিজেন যাচ্ছে, অক্সিজেনের পরিমাণ যদি প্রপারলি না হয়, তাহলে অটোমেটিক্যালি আমার লিম্বিক সিস্টেম বা ফ্রন্টাল লোব যেভাবে কানেক্ট হওয়া উচিত সেভাবে কানেক্ট করবে না। সেক্ষেত্রে বডি আমার এগেনস্টে কাজ করবে, যে কারণে এমনি সময় খুব ভালো, টাফ টাইমে হঠাৎ করে ব্রেক হয়ে যাচ্ছি, কেন? আমি সিচুয়েশন ফেস করতে পারছি না। সেই জন্য উইক মাইন্ড যেটা বললে, আগে আমার মনে হয় ফিজিক্যালি স্ট্রং হওয়াটা খুব দরকার। আমি রেগুলার যেরকম এক্সারসাইজ করি, বা তুমিও রোজ যে একটা সাডেন টাইমের জন্য নিজেকে নিজে সময় দাও, ফিজিক্যাল এক্সারসাইজ করাটা খুব দরকার। এবং D3 যেটা খুব ইম্পর্টেন্ট, আজকের দিনের প্রত্যেকটা মানুষের D3 লেভেল কিন্তু প্রচণ্ডভাবে কম। আমরা অনেকেই ব্লাড চেক করি না। আমি যদি জিজ্ঞেস করি কতজন শ্রোতা আছেন এভরি 6 মান্থ একবার হলেও মিনিমাম ব্লাড টেস্ট করেন? করি না আমরা ফর গ্রান্টেড ধরে নিয়েছি, চলছে চলবে। লাস্ট কবে আমরা নিজেরা নিজেদের চোখ বা কানকে চেক করেছি? খুব প্রবলেম পড়লে তবে আমরা কান চেক করি, খুব প্রবলেম পড়লে আমরা দাঁতের ডাক্তার দেখাই, খুব প্রবলেমে পড়লে তারপরে আমরা পুরো বডিকে স্ক্যান করি। বাট অ্যাজ পার দ্য রিসার্চ, এখন পলিউশনের লেভেল এত বেড়ে গেছে, সেক্ষেত্রে প্রত্যেক 3 মাস বা 6 মাস অন্তর একবার করে হলেও ফুল বডি চেক আপ করলেই আমি বুঝতে পারবো আমার ফিজিওলজিক্যালি আমি কোথায় স্ট্রং, কোথায় উইক। তার মানে এটা যদি ক্লিয়ারিটি এসে গেল, তারপরে স্পেসিফিক কিছু ফিজিক্যাল এক্সারসাইজ আছে, যেটাকে আমার ভাষায় আমি বলি SMS অ্যাক্টিভিটি, স্ট্রেচিং, মোবিলিটি অ্যান্ড স্ট্রেংথ ট্রেনিং। এটা যে কেউ যে কোনো জায়গায় করতে পারে, বাড়িতেও করতে পারে। এটা করলে কি হচ্ছে, তার ফিজিওলজি স্ট্রং হচ্ছে। এই যে শোল্ডার, এই শোল্ডারটা অনেক সময় ইন্টারনাল রোটেট, এটা কিন্তু এই এক্সটার্নাল রোটেট হওয়াটা দরকার। যে কারণে বলা হয় যা শিক দ্বারা সোজা, যে কোনো প্রবলেম কিন্তু সে ফেস করে বেরিয়ে আসতে পারবে। বিকজ ফাইট অ্যান্ড ফ্লাইট বলে সাইকোলজিতে একটা কথা ইউজ হয়। ফাইট অ্যান্ড ফ্লাইট মানে আমরা ছোটোবেলায় দেখতাম মারপিট হলে কিছু বাচ্চা ছিল চলতো দেখে নেবো, আর কিছু বাচ্চা আগেই মারপিট হতে পারে দেখি আগে পালিয়ে যাচ্ছে, মানে ভয় পেয়ে যাওয়া। তার মানে আমি যদি আগেই ভয় পেয়ে যাই, তার মানে তো আমি তো হেরে গেলাম। তার মানে ওই ফাইট মেন্টালিটি কিভাবে আসবে? এক্সারসাইজ মানেই যে ফিজিক্যালি মারপিট করার কথা বলছি না, রেগুলার একটা স্পেসিফিক টাইম, অন্তত 15 থেকে 20 মিনিট যদি নিজেকে না সময় দিই, কী করে হবে? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, কারোর একটা ফারারি আছে, সে ফারারিতে যে তেলটা ইউজ করে আর একটা নর্মাল লোকাল গাড়িতে যা তেল ইউজ হয়, একই তেল ইউজ হয়? নিশ্চয়ই হয় না। ফারারির তেলের দাম যদি 70,000 হয়, নর্মাল তেলের দাম হয়তো 100 টাকা বা 200 টাকা। মানে মোবিলের ক্ষেত্রে। বা আমি যদি উল্টোভাবেও ভাবি যে ফারারি 1 লিটার তেলে যতটা যায়, আর লোকাল গাড়ি তার থেকে অনেক বেশি যায়। এবার জিনিসটাকে এভাবে বলি, রানিং কস্ট অনেক বেশি। হ্যাঁ, পৃথিবীর সব থেকে, আমি এটাকে আরেকটু ডিফাইন করি, পৃথিবীর সব থেকে দামি গাড়ি গুগলে সার্চ করলে দেখবে রোলস রয়েসের 200 কোটি টাকা নাকি তার দাম।
রাইট, কাস্টমাইজড করে বানানো যায়। পৃথিবীর সব থেকে দামি বাড়ি বাকিংহাম প্যালেস যদি নিলামে ওঠে তার কয়েক হাজার কোটি টাকা হয়ে দাঁড়ায়। ওই বাড়ি আর ওই গাড়ি তোমাকে আমাকে দেওয়া হলো, কিন্তু আমাদের সেন্সারি অর্গানগুলোকে সুইচ অফ করে দিল, আমরা কেউ যেতে চাইবো না। তার মানে এটাও একটা ফারারি, কিন্তু তোমার তার থেকেও বডিটাও বেশি একটা দামি। ফারারি, তার থেকে অনেক বেশি দামি। বাট এই ফিজিওলজিকে আমরা রেসপেক্ট না দিয়ে আমরা খালি যদি মনকে নিয়ে নাড়াচাড়া করি, কি করে হবে? বিবেকানন্দের ভাষায় কি, আগে ফুটবল খেলো, তারপরে গীতা পড়ো। সো এক্সারসাইজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সারসাইজ করলে না ফিজিওলজিক্যালি স্ট্রং হওয়া যায়। সেক্ষেত্রে ল অফ অ্যাট্রাকশনের ফ্রিকোয়েন্সির অনেক তাড়াতাড়ি ক্যাচ করা যায়, ম্যাগনেটের মতন। কি করতে হবে? ফিজিক্যাল এক্সারসাইজ করা, রোজ রাত্রিবেলা 10 মিনিট করে হলেও একটু লেখা, যেটাকে বলা হয় সারাদিনের ব্যাংক অ্যাকাউন্ট। অনেকে চেক করে, তো এটাকে বলা ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট। ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট, যে আজকে সারাদিনে আমি জেনে হোক না জেনে হোক কাউকে কি আঘাত করেছি। যদি করে থাকি তাহলে হাওয়াইয়ান টেকনিক হোপ নো, চোখ বন্ধ করে বললাম আই এম সরি, প্লিজ ফরগিভ মি। তারপরে কি বললাম? থ্যাংক ইউ, আই লাভ ইউ। পজিটিভ SMS দিলাম নিজেকে। রাত্রিবেলা যখন ঘুমাচ্ছি একটা পজিটিভ অ্যাটমসফিয়ারের মধ্যে থাকছি। সকালবেলা উঠেই যে কোনো কারণ ছাড়াই 10টা কারণ যা মনের মধ্যে আসবে তার জন্য থ্যাংক ইউ লেখা। ও আই এম অ্যাওয়েক, থ্যাংক ইউ ইউনিভার্স, আই এম অ্যাওয়েক। আমার কাছে বাবা মা আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি আমার বাবা মাকে পাচ্ছি। থ্যাংক ইউ, আমার কাছে ওয়াটার আছে। থ্যাংক ইউ, আমার কাছে বাড়ি আছে। এই গ্র্যাটিটিউড জার্নাল বলা হয়। রোজ সকালে উঠে আমার কাছে যা আছে সেটা নিয়ে আমি অনেক বেশি রিচ। তার কারণ ফিজিক্যালি রিচ হওয়ার আগে মেন্টালি রিচ হওয়াটা খুব দরকার। আর মেন্টালি রিচ কারা হয়? যারা অল্পর মধ্যেও কিন্তু অনেক দেখার মানসিকতা থাকে। মানে আমার কাছে 10 টাকা আছে, আমার কাছে 100 কোটি টাকাও থাকতে পারে, এই বিশ্বাসটা আগে তার মধ্যে আনতে হবে। আর বিশ্বাসটা কিন্তু প্র্যাকটিস করে আসে। অনেক সময় অনেকে বলে আমি গরিব, যেটা তুমি বলছিলে, আমি উইক। হয়তো এটাই তার জন্য অপরচুনিটি, বিকজ গরিব বলেই তো তার মনের মধ্যে বড় হওয়ার ইচ্ছাটা জাগবে। বড়লোক বাবার বড়লোক ছেলে, সে স্কুলে বা কলেজে গাড়ি নিয়ে আসছে, বাবার টাকায় ফুটানি করছে। আর একটি ছেলে গরিব, সে ছোটবেলা থেকে ভাবছে বাবা এত কষ্ট করে আমাকে পড়াচ্ছে, আমি বাবা মায়ের জন্য হলেও কিছুটা করব। দেখা যাচ্ছে বড় লোকের ছেলে যত না সফল হচ্ছে, গরিব লোকের ছেলে অনেক ক্ষেত্রে তার থেকেও বেশি সফল হচ্ছে। এবার এটা ডিবেটেবল, বিভিন্ন সিচুয়েশন সার্কামস্টেন্সেসের ওপর ডিপেন্ড করে। তবে আমার বিশ্বাস, আমার মনে হয় তুমি আমার সাথে একমত হবে, আমরা যে এই হুগলি জেলার একটা টিপিক্যাল গ্রাম বলো বা আধা গ্রাম আধা শহর থেকে যে উঠে এসছি, আমার মনে হয় স্থানকাল পাত্র অনেক সময় বিচার করে না আমি জীবনে নিজেকে কোথায় নিয়ে যাব। একদমই তাই। আমাদের এই 6 ইঞ্চেসকে ট্রেন করাটা আমাদের পার্সোনাল রেসপন্সএবিলিটি। রেসপন্সিবিলিটি ওয়ার্ডটার দুটো পার্ট, রেসপন্স অ্যান্ড এবিলিটি। রেসপন্স আমাকে করতে হবে, কোনটায় রেসপন্স করব, কোনটায় রেসপন্স করব না, সেই বোধটা যেন আমার থাকে। আমার এবিলিটি কম, আমি এবিলিটি এনহ্যান্স করব। আমি ফুটবল প্লেয়ার হতে চাইছি, তাহলে আমাকে ফুটবল রিলেটেড সেটার কাছে যেতে হবে। হতেই পারে তুমি গোলকিপার খেলতে চাও, কোচ তোমাকে বললো তুমি ফরওয়ার্ড খেলো, বিকজ কোচ তোমাকে তোমার থেকে ভালো চেনে, সেই জন্যই তো সে কোচ। কিন্তু এই কোচের ওপরেও যদি আমরা অনেক সময় খোদার ওপরে খোদ্দারি করি। আমার কাছে একটি ছেলে এসছে, ছেলেটির ধারণা সে রুটিন ফলো করে না, তাতেই নাকি অঙ্কে 99 পায়। আর সে ভাবছে ওই অঙ্কে 99 পেয়ে নাকি সে IIT-তে পাবে, অন্য সাবজেক্টগুলোতে সে 45-60%-এর বেশি পাচ্ছে না। তার বাবা মা এসছেই ছেলেটিকে নিয়ে, যে তার মধ্যে সেই বিশ্বাসটাই নেই যে আমি ডিসিপ্লিন থাকলে সাকসেসফুল হব। তার বক্তব্য, আমি ডিসিপ্লিন না থেকেই তো 99 পাচ্ছি, তাহলে ডিসিপ্লিন থাকার কি দরকার? এবার তোমার কি মনে হয়, সে সত্যিই কি জীবনে তার IIT-কে ক্র্যাক করতে পারবে? না, ডেফিনেটলি হবে না। প্রশ্নটা এখানেই। এবার তার মধ্যে রিজিডিটি আছে। এবার তার মনের দরজা যদি সে না খোলে, তুমি টর্চ লাইট সেইখানেই তো ফেলবে যেখানে দরজাটা খোলা। সে মনের দরজা বন্ধ করেছে, তুমি টর্চ লাইট জ্বালালেও তো জ্বলবে না। আমি একদম মানে আমরা অনেকক্ষণ আড্ডা দিচ্ছি, কিন্তু আমি একদম একটা হার্ডকোর প্রশ্নে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা এমন একটা দেশে বিলং করি যেখানে বড় লোকের থেকে গরিবের সংখ্যা বেশি। সো আমি ডেইলি লাইফে ল অফ অ্যাট্রাকশনের ইম্পর্টেন্সটা আপনার থেকে বুঝতে চাইছি, যে একটা মানুষ যে ধরুন আজকের পডকাস্ট দেখছে, যার কাছে হয়তো অত মানিটারি রিসোর্সেস নেই, কিন্তু সে স্বপ্ন দেখছে আমি ভবিষ্যতে কোটিপতি হব। থ্রু দ্য ল অফ অ্যাট্রাকশন আমি ওই স্বপ্নটাকে অ্যাচিভ করব কি করে? একজন গরিব মানুষ ল অফ অ্যাট্রাকশন দেখে, বা একজন মধ্যবিত্ত ল অফ অ্যাট্রাকশন ইউজ করে নিজেকে একজন উচ্চবিত্ত স্তরে কি করে নিয়ে যাবে? তোমার কথাটাকে যদি আমি ছোট করে বলি, সাধারণ মানুষ কি করে অসাধারণ হবে।
এটাকে আরও ছোট করে যদি বলি, অর্ডিনারি আর এক্সট্রা অর্ডিনারি। মানে আজকের ডেটে আমি হয়তো নো ওয়্যার, এটাকে ডাব্লুটাকে যদি সরিয়ে দিই, নাও হিয়ার হতে পারি। তার মানে সামান্য জিনিসের মধ্যে কিন্তু অসামান্যটা খোঁজার মানসিকতাটা থাকতে হবে। প্রথম কথা, আমি গরিব হতে পারে আর্থিকভাবে, মানসিকভাবে আমি একজন বড় লোক, তার কারণ আমার কাছে আছে পৃথিবীর সব থেকে দামি সম্পদ। যে ডিভাইসটা নিয়ে কেউ সারা পৃথিবীকে রাজত্ব করেছে, এই ডিভাইসটা নিয়ে কেউ পৃথিবী থেকে চলে গেছে। তো ফার্স্ট অফ অল আমাকে এটা ভেবে গ্র্যাটিটিউড হতে হবে, আমার কাছে একটা শরীর আছে, আর শরীরের মধ্যে একটা মন আছে, যার 1% আমি রিভিল করতে পারিনি। তার মানে আমার মাইন্ডকে আগে ফ্রেম করলাম। সেকেন্ড পয়েন্ট, আমি জীবনে যেখানে যেখানে আমি পৌঁছাতে চাইছি সেটা স্পেসিফিকভাবে যদি লেখা যায়, যেটাকে সহজভাবে বললে স্মার্ট, SMART, S ফর স্পেসিফিক, M ফর মেজারেবল, A ফর অ্যাচিভেবল, R ফর রিয়েলিস্টিক, T ফর টাইম বাউন্ড। ঠিক এই ফ্রেমে যদি জিনিসটাকে একটু ছবিতে পরিণত করা যায়, সেটা ফিজিক্যাল হতে পারে, সেটা মেন্টাল হতে পারে। থার্ড পয়েন্ট হলো অ্যাওয়ারনেস তৈরি করা, যে এটা সত্যিই যদি আমি অ্যাচিভ করি, আমার হাঁটা চলা, কথাবার্তা, আমি কি লেভেলে থাকবো, ফিজিক্যালি করার আগে মেন্টালি রিচ হওয়ার ফিলিংসটাকে আনা। সেকেন্ড অফ অল, আমি কাদের সাথে মিশছি, কাদের থেকে আমি ভাইব্রেশন নিচ্ছি, আমি কি আমার থেকে কোয়ালিফাইড লোকেদের সাথে কানেক্টেড থাকছি, আমি তাদের সাথে কি মিশছি যাদের কাছ থেকে পজিটিভ ভাইবস আমাকে সবসময় পজিটিভভাবে দেবে। রেজিস্ট্যান্স কিন্তু আসবেই, রেজিস্ট্যান্স ছাড়া গ্রো করা যায় না। রেজিস্ট্যান্সটাকে কি পজিটিভভাবে নিতে পারছি, মানে বাধা পাচ্ছি বলে 2 পা পেছোতে পারি, কিন্তু 2 পা না পেছোলে আবার 10 পা এগোনোও যায় না। একটা তীর ছুটতে গেলেও কিন্তু পিছনের দিকে টানতে হয়। ওই বিশ্বাসটা আনা যে ইউনিভার্স প্রিন্সিপালি চলে, একটা গাছের বীজও মাটির অন্ধকারের মধ্যে আরও অন্ধকারে যায় বলে সে আলো দেখে। তার মানে প্রিন্সিপালি এটা ভাববো, বাধা আসছে মানে আমি প্রসেসের মধ্যে আছি। তারপরের পার্টটা হচ্ছে বাধাগুলো অতিক্রম করার জন্য ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি আমার নিজের ওপরে আগে বিশ্বাসটা আনা, যে আমি যেটা ভেবেছি সেটা অ্যাচিভ করলে সমাজের কি উন্নতি হবে, বাবা মার কি উন্নতি হবে, বা বাবা মার জন্য কতটা খুশি হবে, এবং আমি যে স্কুল কলেজে পড়েছি তাদের জন্য আমার কি কন্ট্রিবিউশন হবে। যে কারণে বলা হয় যে তুমি যদি তোমার নিজের প্রিপারেশনে ম্যাক্সিমাম সময় দাও, আউটকাম নিয়ে ভাবতে হবে না, টাকা তোমার পিছনে দৌড়াবে। যেটাকে আরও সুন্দরভাবে যদি বলি, মা সরস্বতীকে যদি ধরা যায়, লক্ষ্মী পিছনে পিছনে আসে। লক্ষ্মী থাকলে কিন্তু সরস্বতী আসবে না, কিন্তু সরস্বতী থাকলে লক্ষ্মী আসবেই আসবে। এই বিশ্বাসটাকে আগে আনা যে যাই হয়ে যাক না কেন আমি আমার লক্ষ্য থেকে সরবো না। সেই মাস পিপল অ্যান্ড ক্লাস পিপলের মতন আমাকে ক্লাস পিপলের ক্যাটাগরিতে থাকতে গেলে 10% এক্সট্রা প্রত্যেক দিন যেন আমি নিজেকে রিকানেক্ট করতে পারি। ছোট ছোট মিস্টেক্সের মধ্যে থেকে লার্নিং নেওয়া। মিস্টেক হবে, মিস্টেক হওয়াতে প্রবলেম নেই, কিন্তু মিস্টেক থেকে কি লার্নিং নিচ্ছি না একই মিস্টেক বারবার করে বলছি, আজকে না রিলটা বেশি দেখা হয়ে গেল, কালকে রিলটা কম দেখব। আবার সকালে উঠে ভাবলাম আজকে 2 বার বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, কালকে থেকে বিরিয়ানি খাবো। মানে जो কাল করে वो আজ করে, जो আজ করে वो अभी करे, ডু ইট নাও, নাও আর নেভার। এগুলো মাইন্ড মেকআপ। এবার এই মাইন্ড মেকআপ যখন কেউ আমার কনফারেন্সে আসে বা রামকৃষ্ণ মিশনের কোনো প্রোগ্রামে আসে, তখন আমি সামনাসামনি তাকে বোঝাতে পারি। তবে পডকাস্ট দেখেও বহু মানুষ কিন্তু জীবনে সফল হয়েছে, যার রিপারকেশন তোমার কাছেও গেছে, আমার কাছেও এসছে। ইভেন অনেকেই কিন্তু এই ল অফ অ্যাট্রাকশন অলরেডি অ্যাপ্লাই করছে। অ্যাপ্লাই করার পর বিশ্বাসটা রাখতে হবে আমি লক্ষ্যে যেন স্থির থাকি। স্বপ্নটা অনেক বড় হতে পারে, কিন্তু তার জন্য যেন আমার পদস্খলন না হয়, প্রলোভনে যেন আমি পা না দিই। প্রলোভনে পা দেওয়া মানে রাজধানীতে বসে তুমি আমি যাচ্ছি দিল্লির উদ্দেশ্যে, একটা ছোট্ট হল্ট স্টেশন, ট্রেন দাঁড়ালো না, 130 কিলোমিটারে চলে গেল, তখন গরু আছে না ছাগল আছে তাকালেও কিন্তু বুঝতে পারবো না। রাইট অর রং? তার মানে ওই স্পিডে যাওয়ার জন্য ফোকাসটা থাকা দরকার। যেটা সহজভাবে যদি বলি, হাতটাকে যদি এভাবে রাখা যায়, তুমি একবার রাখো হাতটা চোখের সামনে, তুমি আঙুলটাকে একটু সরাও, হ্যাঁ, আঙুলের ফাঁক দিয়ে যখন দেখো আমাকে ফোকাস করছো, আঙুলগুলো ঝাপসা। এবার আমি যদি আঙুলে ফোকাস করি তাহলে কিন্তু আমার মুখ ঝাপসা। মানে ডিস্ট্রাকশন লাইফে থাকবে, কিন্তু ডিস্ট্রাকশনের মধ্যে থেকে ডিস্ট্রাকশনের মানে প্রলোভনে পা দিয়ে যদি আমি আমার লক্ষ্য স্থির না রাখতে পারি, এর জন্য বাবাও দায়ী নয়, সমাজও দায়ী নয়, কোনো রাজনৈতিক নেতা দায়ী নয়। তার জন্য আমি দায়ী যে আমি নিজেকে পরিবর্তন করার জন্য ডিস্ট্রাকশনের বাইরে কনসেন্ট্রেট করতে পারছি কিনা। লক্ষ্য স্থির রাখতে হবে, লক্ষ্য যেন সবসময় এই 6 ইঞ্চিসের মধ্যে ধরা থাকে। আর এটা ধরে রাখার জন্য কিন্তু মনে রাখতে হবে কি কানে ঢুকছে
তারপরে কোনটা কান দিয়ে বার করে দেবো আর কোনটা হার্ট অ্যান্ড হেডে যাবে ওই বিচারটাও তার মধ্যে থাকতে হবে, বোধ যেটাকে বলা হয়। এবার তুমি যদি তোমার ওই সাধারণের সাথে অসাধারণকে পাশাপাশি রাখো, এক্সট্রা তো তোমাকে দিতেই হবে। তার কারণ যদি নো পেন দেখি তাহলে নো গেন আসবে। অবশ্যই। যে কারণে ইন্ডিয়ান হকি টিমে যখন আমি ছিলাম একটা স্লোগান খুব হিট করেছিল, সেই স্লোগানটা ছিল কি, নো প্রেশার নো ডায়মন্ড। প্রেশার নেবে ডায়মন্ড হবে, প্রেশার টেক ইট অ্যাজ এ প্রিভিলেজ। তুমি আমি কতবার কান ধরে উঠবোস করেছি ছোটবেলায়, ওটা কি ছিল আমাদের কাছে? পানিশমেন্ট ছিল। টিচার কিন্তু আমাদের রিওয়ার্ড দিয়েছে। কেন? তুমি যদি কান ধরাটাকে ভালো করে দেখো, ওটা কিন্তু এক ধরনের স্কোয়াট এক্সারসাইজ। আজকের দিনে আমি জিমে গিয়ে রোজ স্কোয়াট করি। আর ছোটোবেলায় আমার স্কুলের যে টিচার ছিলেন হীরালাল বাবু, আমাকে কান ধরে উঠবোস করাতো 100, 150। আমি ভাবতাম মজা, ক্লাস করতে হবে না বাইরে দাঁড়িয়ে, কিন্তু উনি যে আমার লোয়ার বডিকে এমনভাবে স্ট্রং করে দিয়েছেন এবং সেটার জন্য যে এখন আমি 6 ঘন্টা 7 ঘন্টা দাঁড়িয়ে থাকি, সেটা কিন্তু হ্যাটস অফ আমার স্যারের জন্য। মানে ওটা কিন্তু রিওয়ার্ড ছিল, ওটা পানিশমেন্ট ছিল না। আমরা অনেক সময় অলমাইটির দিকে তাকিয়ে বলি ওয়াই মি, কিন্তু অনেকে বলে থ্যাংক ইউ, তার কারণ তুমি অপরচুনিটি দিয়েছো আমার নিজেকে চেনার জন্য। তুমি যা ভাবছো তাই যদি ঘটে যায় তাহলে তুমি নিজেকে কতটা চিনলে? তুমি যে ভাবছো সেটা হচ্ছে না, তখন তুমি নিজের মধ্যে কোশ্চেন অ্যান্সার করছো। সেখান থেকে তোমার ব্রেন কিছু সিগন্যাল দিচ্ছে, আর সেই সিগন্যাল দিয়ে তুমি নতুন করে কিছু দেখছো, সার্কিট তৈরি হচ্ছে, নিউরোনাল পাথওয়ে তৈরি হচ্ছে, নিউরোপ্লাস্টিসিটির ওপর কাজ করছো। এক্সাম্পল দিই, তুমি আমি দুজনেই জিমে গেছি, একই এক্সারসাইজ তুমি করছো আমিও করছি, কিন্তু যে ট্রেনার সে প্রত্যেক দিন একই এক্সারসাইজটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করাচ্ছে যে এক্সারসাইজটা আগে তুমি করোনি। যেরকম তোমাকে যদি বলি মিরর হ্যান্ড রাইটিং করে দেখবে কতটা টাফ। রিসার্চ বলছে মিরর হ্যান্ড রাইটিংয়ে নাকি ব্রেন নাকি দারুণভাবে এক্সপার্ট হয়, মানে ব্রেনের ক্যাপাবিলিটি নাকি বেড়ে যায়। মানে মিরর হ্যান্ড রাইটিং মানে তুমি নিজের নামটা এমনভাবে লিখবে যে মিররে ওটা সোজা দেখবে। মানে যদি এভাবে দেখি, ধরো অরিজিৎ লিখলে মিররে তুমি কি দেখবে? উল্টো দেখবে। এই উল্টোটা তোমাকে লিখতে হবে, ওটা ব্রেনের এক্সারসাইজ। এটা একটা দারুণ এক্সারসাইজ। ল অফ অ্যাট্রাকশন নিয়ে যারা বিভিন্ন রকম মানে অনেক কিছু অ্যাচিভ করতে চাইছেন, মানে ল অফ অ্যাট্রাকশন আর কিছুই না, এটা হচ্ছে ইনভিজিবলকে ভিজিবল করা। আজকে যেটা ইনভিজিবল সেটা একটা সার্টেন টাইমের পর তো ভিজিবল হবে। এবার আগে ভিজিবল করার আগে মনে সেই ছবিটা দেখার জন্য মনকে রেডি করতে হবে। এবার মনকে কি ধরা যায় না? আমাদের এই যে সার্কিট, এই সার্কিটগুলোকে ইমপ্রুভ করা যায়। সেটার জন্য নিউরোপ্লাস্টিসিটিরই একটা ছোট্ট টেকনিক্যাল স্কিল শেয়ার করলাম, সেটা হলো কি মিরর রাইটিং। মানে আমি লিখবো মাই নেম ইজ মৃণাল চক্রবর্তী, এমনভাবে লিখবো উল্টো করে। দরকার হলে প্রথম আয়না দিয়ে একবার প্র্যাকটিস করে দেখা যেতে পারে, মানে সোজা লিখে উল্টোটা কিরকম দেখতে লাগে। এবার ওই উল্টোটাকে লিখতে হবে যাতে ওখানে দেখা যায়। আমি এরকম মানুষকেও জানি, আমার এক স্টুডেন্ট, সে 2 হাত দিয়ে মিরর রাইটিং একসাথে করে এবং উল্টো দিকে সে দেখতে পায় সে যেটা লিখছে। এটা কিন্তু প্র্যাকটিস। আরেকটা প্র্যাকটিস আছে যেটা করলে ব্রেন খুব ইউনিক ওয়েতে কাজ করে। এগুলো অনেকেই করেন বা অনেকে হয়তো জানেনই না। একটা নিউজ পেপারের লেখা তুমি একটা পাতায় প্রিন্ট আউট নিলে একটু বড় করে, এবার ওটাকে আলোর দিকে ধরলে উল্টো দিক দিয়ে পড়তে হবে। মানে এখানে লেখা আছে মাই নেম ইজ অরিজিৎ, এবার কাগজটা আলোর দিকে ধরলে কিন্তু পিছন দিয়ে তো উল্টো দেখছো তুমি, ওই উল্টোটা পড়তে হবে। বোঝাতে বললাম? এটা পড়ার জন্য অনেক বেশি তোমাকে অ্যাটেন্টিভ হতে হবে, অনেক বেশি কনসেন্ট্রেশন। মানে হাউ ইউ ডু ওয়ান থিং ইউ ডু এভরিথিং। তুমি একটা কাজ যেভাবে করো বাকি কাজও সেভাবে করো। অনেকে ভাবে ঘরদোর অপরিষ্কার থাক, আমার পড়াশোনাটা করলেই হলো। অনেক ছোট বাচ্চাদেরও দেখা যায় সে খালি বই নিয়ে পড়ছে, ঘর অগোছাল। তার বাবা এসে বলল নিজের ঘরটা গোছাতে পারিস না? সে বাবার কথাটাকে ইগনোর করলো। আরেকটি ছেলে তার বাবার কথাটা শুনলো। বাবা বলল হাউ ইউ ডু ওয়ান থিং ইউ ডু এভরিথিং। তুই বাথরুমে গেছিস, বাথরুমটা পরিষ্কার কর। তুই দাঁত মাজছিস, ব্রাশটা যত্ন করে রাখ। তুই ছোট কাজটাকে এমনভাবে কর যে পৃথিবীর সেরা মানুষ হতে চলেছিস। ছোট মানে কম্পার্টমেন্টের মতন প্রত্যেকটা কাজে যদি সে অ্যাটেন্টিভ হয় যে আমি ঘরটা গোছাবো পৃথিবীর বেস্ট ঘর গোছানোর জন্য, আমি ঘরটা ঝাড়ু দেবো সেটাও বেস্ট, আমি বাথরুমে যাব এমনভাবে পরিষ্কার করব যেন ওয়ার্ল্ডের বেস্ট বাথরুম ক্লিনার, সেই মানুষটার যা কনসেন্ট্রেশন তার কাজে থাকবে। আর একটা ছেলে খালি ক্রিকেট ব্যাট নিয়ে রোজ মাঠে খেলছে, ভাবছে উইথ অল ডিউ রেসপেক্ট আমি সৌরভ গাঙ্গুলি হয়ে যাব, আমি সচিন তেন্ডুলকার হয়ে যাব। এত সহজে সৌরভ সচিন হওয়া যায় না। তার জন্য মাঠের মধ্যে যে ডিসিপ্লিন দরকার, মাঠের বাইরে তার থেকে 10 গুণ বেশি ডিসিপ্লিন থাকা দরকার। আমি অনেক বড় প্লেয়ারকে দেখেছি মাঠের বাইরে বেরিয়ে মোবাইল হাত দেয় না। আবার অনেক সোকল বড় প্লেয়ার, সোকল মানে ভাবে সে বড় প্লেয়ার, রোনালদোর মতন চুল কাটলো,
মেসির মতন হাতে ট্যাটু বানালো, হাঁটা চলা বাইরের নকল করছে, ভেতরে যেটা দরকার সেটা করছে না। টেবিল টেনিস প্লেয়ার, ইন্টারন্যাশনাল প্লেয়ার, 3টে ভালো টুর্নামেন্ট জিতে মাঠের বাইরে বেরিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করাতে ব্যস্ত, কিন্তু সে বুঝতে পারলো না ওই 3টে জিতে যা করলো ওই মোবাইল ইউজ করে, তারপরে সে সার্কিট থেকেই হারিয়ে গেল। এরকম 1000 এক্সাম্পল আমার কাছে আছে, হয়তো তোমার কাছেও আছে। মানে সফল যখন আমরা হই না, আমরা আবার সেই পুরনো অভ্যাসগুলো ধরে নিই যেগুলো আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করে। তুমি বহু বড় বড় মানুষকে দেখবে সফল হয়েছে কিন্তু ধরে রাখতে পারেনি। কেন? ডিসিপ্লিন। কেন? হ্যাবিট। যে কারণে বলা হয় মোটিভেশন ওয়ার্ড একটা ওভাররেটেড ওয়ার্ড। ইটস মোর ইম্পর্টেন্ট ডিসিপ্লিন অ্যান্ড রেগুলার কনসিস্টেন্সি। ডিসিপ্লিন অ্যান্ড কনসিস্টেন্সি কীভাবে আসে? প্র্যাকটিসের জন্য। মিশন অ্যান্ড ভিশন যেন সবসময় মনের মধ্যে, স্বপ্নের মধ্যে ভাসে। আমি যখন হকি খেলতাম চুচুড়াতে, 3:30 সময় উঠে 3:40 ট্রেন ধরতাম। মনের মধ্যে থাকতো যে আমাকে বিরাট বড় কিছু হতে হবে। তুমি নিশ্চয়ই জানবে যে একটা সময় ক্যাসেট পাওয়া যেত, ওয়াকম্যান পাওয়া যেত। আমি ওয়াকম্যানে করে 4টে করে ক্যাসেট নিতাম, 4টে করে ব্যাটারি রিচার্জ করতাম, ডবল রিচার্জ। কোনির যে লাইনটা আছে না, কোনি ফাইট, ওইগুলো আমি রেকর্ডিং মেশিনের মধ্যে করে নিয়ে ক্যাসেটের মধ্যে, এছাড়াও অনেক মোটিভেশনাল ক্যাসেট বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এরও দোকান থেকে গিয়ে 2 টাকা 3 টাকা দিয়ে ওই পুরো ক্যাসেট টু ক্যাসেট কপি করতাম, ডবল ক্যাসেট রাখতাম, কানে শুনতাম। আমার বন্ধুরা বা অনেকেই পাগল বলতো আমাকে। আমার মনে আছে যখন ক্যাসেট চলে যাচ্ছে তখন কি আসলো? আইপড, লম্বা। তো থাইল্যান্ড থেকে আমার এক বন্ধু আছে হীরক, সে একটা আইপড এনে দিল গিফট। আমার মনে হলো ভগবান এসছে, কেননা ক্যাসেট তখন অবসলিট হচ্ছে। ওইটার মধ্যে সব বইগুলোকে রেকর্ড করে ঢোকালাম ওই কার্ডের মধ্যে। যথারীতি ওটা একদিন হারিয়ে গেল হাওড়া স্টেশনে। প্রচণ্ড মন খারাপ হলো। আমি মনে মনে ভাবলাম আমার সব থেকে বড় সম্পদ, আমার ওটা না থাকলে আমি তো শুনতে পারবো না, শুনতে না পারলে আমি কী করে করব? বিশ্বাস করবে কিনা জানি না, তার ঠিক পরের দিন, আমি তো তখন ল অফ অ্যাট্রাকশন জানি না, আমার ফর্মুলা অনুযায়ী আমি ঠাকুরের আসনে বসে ঠাকুরের সাথে প্রার্থনা করছি, হে ঠাকুর তুমি এটা কি করলে? ঠাকুর তুমি আমাকে শক্তি দাও, আমার কাছে না আছে টাকা, না আছে সম্পত্তি, ওটা কিনবো কি করে? তুমি বিশ্বাস করবে না, সেই দিন কলকাতার লিডিং একটি নিউজ পেপারের প্রথম পাতায় একটা অ্যাডভার্টাইজ বেরিয়েছে, যে অ্যাডভার্টাইজে এই ছবিটা ছিল। আমি আজও অবাক হয়ে যাই, এই ছবিটা দেওয়া, রাইট? অ্যাপেল কোম্পানির একটা দারুণ এয়ারপড, যেটা ক্যালিফোর্নিয়ায় জাস্ট লঞ্চ করেছে, ইন্ডিয়াতে এখনও আসেনি। অ্যাডভার্টাইজ কলকাতার একটি বড় নিউজ পেপারে এইটার ছবি। তুমি বিশ্বাস করবে আমার ওটা হারিয়ে গেছে বলে যতটা মন খারাপ ছিল, হঠাৎ করে দেখলাম মনটা রিপ্লেস হয়ে এটা নিয়ে ভাবা আরম্ভ করলো। এবং মনে মনে ভাবছি সত্যি যদি এটা আমার কাছে থাকে বিরাট ব্যাপার। তখনকার দিনে এটার দাম প্রায় 40,000 টাকা, মানে আজকের দিনে 1.5-2 লক্ষ টাকারও বেশি। কিন্তু একদম প্রথম যখন বেরিয়েছে, আমি তখনকার কথা বলছি, দাম একটু এদিক ওদিক হতে পারে, আমার মনে নেই। তুমি বিশ্বাস করবে না, সেই দিনই বিকালবেলা আমাদের ল্যান্ডলাইন ফোন তখন ছিল বাড়িতে ফোন আসলো ইউএস থেকে। আমার এক ছোট ভাই, সে টিসিএসে চাকরি করে তখন, টাটা কনসালটেন্সিতে। সে বলছে, রাজুদা, আমার ডাকনাম রাজুদা, আমি ক্যালিফোর্নিয়া থেকে ফিরছি, তোমার জন্য কিছু আনতে হবে, বড় কিছু আনতে পারবো না। আমার ইনস্ট্যান্ট মুখ দিয়ে বেরোলো, নিউজ পেপারে দেখলাম এই প্রোডাক্টটা, তুই কি দেখেছিস? বলে আমি ওই শপের সামনেই দাঁড়িয়ে আছি। তো কী হয়েছে বলো, কী নিয়ে আসতে হবে? বিশ্বাস করবে না, সেটা কিন্তু যেটা জীবনে কখনো ভাবিনি, ওই টাকাটাও আমার কাছে ছিল না, এই প্রোডাক্টটা কিন্তু আমার কাছে আসলো। আজকে মৃণাল চক্রবর্তী হওয়ার পেছনে ল অফ অ্যাট্রাকশানে এটা কিন্তু সেই রকম একটা প্রোডাক্ট, যেটা আমাকে বহু বই আমি কিন্তু এটার মধ্যে লোড করেছি এবং এটা দিয়ে শুনে এখানে আমি ঢুকিয়েছি। ঠিক এইরকমভাবেই যে কোনো জিনিস স্বপ্ন দেখলে অ্যাচিভ করা যায়। বিশ্বাসে কিন্তু বিশ্বাস অসম্ভব রাখতে হবে। আর বিশ্বাসে যদি বিশ্বাস থাকে, যে কোনো সাধারণ মানুষ অসাধারণ হতে পারে। ডিসিপ্লিন, হ্যাবিট এবং সিস্টেমের মধ্যে থাকতে হবে। ডেফিনেটলি আপনার সাথে, মানে আপনি টাইম মেশিনকে ফেল করিয়ে দেন, সো আপনার সাথে থাকলে টাইম অটোমেটিক্যালি কেটে যায়। কখন যে আমাদের প্রায় ঘন্টা 2 কেটে গেল বুঝতেই পারলাম না। তবে প্রচুর প্রশ্ন বাকি রইল। খালি আমার একটা লাস্ট প্রশ্ন আপনার কাছে থাকবে, যেটা প্রত্যেকটা আপনার সাথে এপিসোড হওয়ার পর বা মাঝে মাঝে যখন মানুষের সাথে ইন্টারাকশন হয়, তখন আমাদের কাছে আসে যে আমি স্বপ্ন দেখি, আমি মোটিভেশনাল ভিডিও দেখি, আমি স্বপ্ন ধরে রাখতে পারি না। পরের দিন সকালেই মনে হয় যে হয়তো কালকে ভেবেছিলাম, বাট হয়তো হবে না আমার দ্বারা। সেটা এক একটা মানুষের এক এক রকম স্বপ্ন থাকতে পারে, এবং অনেকেই ভাবেন যে
আমি হয়তো একটু বেটার পরিস্থিতিতে থাকলে ভালো করতে পারতাম, বাট হয়তো এই জন্মে হবে না। এই মানুষগুলোর জন্য কি বলবেন? আমি জানতাম না তুমি এই প্রশ্নটা করবে, আমার গায়ে কাটা দিচ্ছে। এই প্রশ্নের উত্তর আমার গেঞ্জি বলে দেবে। আমার কাছে একটি বাচ্চা আসে, যে বাচ্চাটির বিরাট স্বপ্ন আমি হার্ভার্ডে পড়ব। বাচ্চাটির মা এসে বলছে, স্যার আপনি জানেন না আমার ছেলের কি রোগ আছে। বাচ্চাটির মা এসে বলল, ওর ইমিউনো ডিজিজ আছে। আমি বাচ্চাটির নাম বলতে দ্বিধাবোধ করছি না, বাচ্চাটি আজকের দিনে বিরাট সফল। তার নাম আর্য, তার মা কাকলি। কাকলি দিয়ে এসে বললেন যে আমার ছেলের বিরাট বড় প্রবলেম, ওর শরীরে এমন একটা রোগ আছে যে কারণে ওর বাড়িতে কেউ কাশলে তাকে একটা বড় নার্সিংহোমে ভর্তি করতে হয়। ইমিউনো ডিজিজ, এটা যে কোনো সময় ওকে কোলাপস করে দিতে পারে। স্যার ওকে বুদ্ধি দিন যাতে ও শহরের বাইরে না যায়, কলকাতাতেই পড়াশোনা করে। আমি ছেলের সাথে কথা বলে বুঝলাম এই ছেলে অন্য জিনিস, তার ভেতরে অলরেডি সেই পেট্রোল রয়েছে, মানে দেশলাইয়ের খালি পড়াটা বাকি। আমি কাকলিদিকে বললাম, আপনার কাছে দুটো অপশন, আপনি ছেলেকে নিয়ে অন্য কারোর কাছে যান যারা হয়তো আপনার কথা শুনে গাইড করবে, আর যদি মনে করেন আমার কাছেই রাখবেন তাহলে ছেলের স্বপ্ন সফল করার জন্য আমাকে সুযোগ দিন, আমি দায়িত্ব নিচ্ছি আমার সন্তানের মতন। লং স্টোরি শর্ট, সে কিন্তু হার্ভার্ড থেকে রিসার্চ করে ফিরে আমাকে তার গুরু দক্ষিণা দিয়েছে, এই হার্ভার্ড। সো ইট ইজ অল পসিবল। প্রথম কথা হচ্ছে দুর্বল, গরিব, এগুলো কিন্তু মাইন্ড ব্লকেজ, এগুলো ইউনিভার্স বলছে না, এগুলো তুমি তোমাকে বলছো। সেলফ টক, অলওয়েজ রিমেম্বার, সেলফ টক তোমাকে কিন্তু পুয়ার করে, রিয়েলিটিতে পুয়ার করে না। যে কারণে অনেক সময় কোটিপতিরাও নিজেকে কি ভাবে, আমার তো কিছুই নেই। আবার অনেক সাধারণ মানুষ ভাবছে আমার কাছে অনেক কিছু আছে। বিশ্বাসটা কিন্তু আসা দরকার। যে কারণে লাস্ট বাট নট দ্য লিস্ট একটা গল্প দিয়ে আজকে শেষ করব, যেটা হয়তো আমার মনে হয় সবাই খুব ভালোভাবে নেবে। রকাফেলার খুব বিখ্যাত একজন মানুষ, প্রচুর টাকার মালিক, যাকে টোটাল মানে ইউকে, ইউএসএ, বিভিন্ন মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির লোকেরা চেনে তখনকার দিনে যখন রকাফেলার ছিলেন। একটি ছেলে, সে একটি পার্কের একটি চেয়ারে বসে মনে মনে ভাবছে আমার জীবন আমি শেষ করে দেবো, বিকজ আমার কাছে আর কিছুই নেই, যত রকম যা চেষ্টা করেছি সব শেষ, আমার পকেটে পড়ে আছে $10। হঠাৎ করে দেখলো সেই পার্কের বেঞ্চে তার পাশে এসে একজন বয়স্ক লোক এসে বসে ওকে অনেকক্ষণ ধরে দেখছে। তার গলায় সুন্দর ড্রেস এবং গলায় টাই, এবং দেখতে দেখতে ও তখন বলছে যে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ডিপ্রেসড, কি হয়েছে? ও ছেলেটা মনে মনে ভাবছে আমি তো নিজেকে শেষই করে দেবো, এনাকে বলি, এনাকে বললেই বা ইনি কী করবেন, বয়স্ক একজন মানুষ। তো ওনাকে যেই ওর প্রবলেমটা বললো এটা কোনো প্রবলেম নাকি, আই ক্যান হেল্প ইউ বলে সে তার পকেট থেকে একটা চেক বই বার করে সই করে দিয়ে চেকটা দেওয়ার সময় বলল, ইউ নো মাই নেম? ও বলছে না। বলে আই অ্যাম দ্য রকাফেলার, ইউএসের সব থেকে বড় মানি বিজনেসের মধ্যে আমি রয়েছি, আমার কাছে পৃথিবীর সব থেকে বেশি টাকা আছে, এর মধ্যে ব্ল্যাঙ্ক চেক দিলাম, তুমি তোমার নিজের পছন্দ মতন অ্যামাউন্ট বসাবে, ওই দেখো ব্যাংকে গিয়ে ফেলবে, টাকা তোমার। একটাই শর্ত, 1 বছর বাদে ওই টাকাটা তোমাকে এই বেঞ্চেই ফেরত দিতে হবে। ও বিশ্বাস করতে পারছে না, ইউনিভার্সের কথা ভাবছে, ও জিসাসের কথা ভাবছে, এটা কি করে সম্ভব, আমার $10 আর আমার কাছে এত বড় একটা চেক। ও থ্যাংক ইউ বলে ওই চেকটা পকেটে ঢোকায়, ব্যাংকের দিকে খুব স্পিডে হাঁটতে থাকে, তার কারণ তখন ব্যাংক বন্ধের সময়। ও খুব এক্সাইটেড যে এত টাকা লিখবো যে টাকা দিয়ে আমি বিরাট কিছু করব। হঠাৎ করে ওর মাথায় স্ট্রাইক করলো, চেকটা তো ফেললেই আমার কাছে ক্যাশ চলে আসবে, দেখি না এই $10 দিয়ে আমার কাছে কি হয়। এবং তারপরে রেস্ট ইজ হিস্ট্রি। ওই $10 দিয়ে লোকাল মার্কেট থেকে সে 10টা টমেটো কেনে, সেই টমেটো কিনে লোকাল পাড়ার মধ্যে গিয়ে ওই টমেটোগুলো বিক্রি করে 30% প্রফিটে, এবং উইদিন 10 ডেজের মধ্যে তার প্রফিট মার্জিন নিয়ে যায় 100%-এ, এবং উইদিন 1 মান্থের মধ্যে সে ওখানে একটা ছোট দোকান দেওয়ার মতন টাকা জোগাড় করে। উইদিন 6 মান্থের মধ্যে সে 4টে লরি কেনে। উইদিন 9 মান্থের মধ্যে ওই এরিয়াতে সে বিরাট বড় একজন বিজনেসম্যান হয়ে দাঁড়ায়। 1 বছরের মাথায় ওই চেকটা না ভাঙিয়ে আসে, ওই বেঞ্চে বসে চেকটা ফেরত দেবে। কিন্তু ঘটনাটা এরকম ঘটে, যখন চেকটা ফেরত দেবে বলে সে দেখতে পাচ্ছে যে দূর থেকে ওই ভদ্রলোক এগিয়ে আসছে, হঠাৎ করে শুনতে পায় একটা সাইরেনের আওয়াজ, 4-5 জন লোক এসে ওনাকে তুলে নিয়ে চলে যাচ্ছেন। ছেলেটি ছুটে গিয়ে বলছেন, ওনাকে তুলে নিয়ে যাচ্ছেন কেন? বলছে কেন, তোমার কি? বলো না, উনি আমাকে একটা চেক দিয়েছেন। বলে উনি সবাইকেই চেক দেন, উনি নিজেকে বলেন উনি রকাফেলার, অ্যাকচুয়ালি উনি একজন মানসিকভাবে বিকৃত একজন মানুষ, উনি নিজেকে ভাবেন হ্যালুসিনেশনের মধ্যে রয়েছেন, নিজেকে ভাবেন রকাফেলার। তোমাকেও কোনো চেক দিয়েছে নাকি? বলে ঘটনাটা ওখানেই শেষ। ছেলেটা চেকটার দিকে তাকায় আর জিজাসের দিকে তাকায়, জিজাস
তুমি ভাগ্যিস ওই চেকটা আমাকে দিয়েছিলে। তো অলমাইটি আমাদেরকে একটা চেক দিয়েছে, যে চেকটা ব্ল্যাঙ্ক চেক দিয়েছে। এই ব্ল্যাঙ্ক চেককে ইউজ করার রেসপন্সিবিলিটি কিন্তু আমার আর তোমার বা আমাদের সবার। আমরা পারি কিন্তু এই ব্ল্যাঙ্ক চেকটাকে কয়েক হাজার কোটি টাকায় নিয়ে যেতে। সো ইট ইজ ইয়োর ফারারি। এবার তোমার ফারারিটাকে তুমি কার সাথে কাটাবে? তোমার কাছে ইনস্টাগ্রাম ফেসবুকে সারাদিন পড়ে ঘুমাবে, নাকি নিজের ভেতরটাকে ড্রিল করবে? ইট ইজ আপ টু ইউ। আর আমার মনে হয় দুর্বল ভাবলে কিন্তু দুর্বল হওয়া যায়। দুর্বলকে সবল ভাবার জন্য রোজ যদি আমি একবার হলেও বলি ইয়েস আই এম এ চ্যাম্পিয়ন, ইয়েস আই এম এ চ্যাম্পিয়ন, আই ক্যান ফিল ইট। আর ওই একটাই কথা যেটা আমি বলে থাকি, যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। বোঝা খোঁজা পাওয়াকে লাইনে রাখো, বাবা মার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখো। আর যদি সম্ভব হয় বাবা মাকে রোজ যদি একবার করেও ভালো করে পা ধরে এটা বলা যায়, ঈশ্বরের প্রথম বেস্ট সৃষ্টি, বেস্ট ভগবান আমার বাবা মা, আমার মনে হয় এর মধ্যে সব কিছু হয়ে যাবে। মন্ত্রমুগ্ধের মতো আমরা শুনলাম। ডেফিনেটলি আপনাদেরও অনেক প্রশ্ন থাকবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য। তবে অনেকগুলো প্রশ্ন বাকি রইল। আমরা পরবর্তীকালে একটি এপিসোডের কথাও ভাবছি, যে যেখানে যারা মোটামুটি 18 থেকে 25 বছরের মধ্যে রয়েছে তাদের জীবন নিয়ে কি কি সমস্যা হয় সেই কোশ্চেনগুলো কালেক্ট করে একটা এপিসোড করব। তবে আজকে শ্রীরামপুরে আসার জন্য, এতটা সময় দেওয়ার জন্য অনেক 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 থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। তবে আমি একটা কথাই বলবো, তুমি আমার সাথে হয়তো একমত হবে, আজকের ডেটে টাকা রোজগার করা খুব কঠিন, খরচা করা খুব ইজি, নলেজ কালেক্ট করা খুব ইজি, কেননা ইন্টারনেট আছে, চ্যাট জিপিটি আছে। কিন্তু নলেজকে রাইট টাইম রাইট সিচুয়েশনে ইমপ্লিমেন্ট করাটা টাফ। মানে ইনফরমেশন নলেজ সবার আছে, ইমপ্লিমেন্টেশন কতজন করছে। এখান থেকে যদি একটা পয়েন্টও একজন শ্রোতাও যদি ইমপ্লিমেন্ট করে, তাহলে তোমার আমার সার্থকতা। অবশ্যই। থ্যাংক ইউ। তবে আজকের জন্য অনেক অনেক ধন্যবাদ। সময়ের অভাবে, ইচ্ছা না থাকলেও এপিসোড এখানেই শেষ করতে হচ্ছে। থ্যাংক ইউ সকলকে।